তালাটা কেন খুললেন? মালিক তালা দিলে আপনার তালা, আপনি তো জানেন না, আপনি তো বললেন জানেন না, চাবিটা পেলেন কি করে? তার মানে আপনি সামনে বসে থেকে আপনি তালাটা ভাঙেন কি করে? তাহলে চাবিটা পেলেন কি করে? ছেলেটাকে কে পাঠিয়েছে? আমি এসেছিলাম, আপনি আপনি অনুমতি দিয়েছেন সামনে দাঁড়িয়ে থেকে তালাটা ভাঙা হয়েছে। ছেলেটাকে ধরবো, চলুন 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 দেখবেন। ইয়ার কি পাচ্ছেন এবার? অনেকক্ষণ ধরে ভালোভাবে ভদ্র ব্যবহার করছি বলে। নমস্কার, সকল গুরুজনদের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। ছোটদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আর দুহাত ভরা আশীর্বাদ। আমার সমবয়সী যারা রয়েছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা এসেছি কাকরগাছি। এখন যে সমস্যাটা সমাধানের জন্য এসেছি, এটা আমার একটা সহযোদ্ধা বোনের সমস্যা। আপনারা অনেকেই জানেন, কুড়ে ঘরের মানুষ, হয়তো ওয়াইটিতে অনেকেই জানেন না। তাদের উদ্দেশ্যে বলা, আমার যে সহযোদ্ধা রিঙ্কি ঘোষ, সে বহু বছরের সহযোদ্ধা। অ্যাকচুয়ালি প্রথমে ফেসবুক থেকে তার সাথে আলাপ, সে আমার কাজ দেখে আমাকে ভালোবাসে, আমার কাজটাকে সম্মান করে। তো এখান থেকেই তার সাথে আমার পরিচয়। সেখানে এই আপনারা যেমন কমেন্ট করছেন, সেও কমেন্ট করতো। সেখান থেকে কেউ দিদিকে কিছু বলে সে ওখানে প্রতিবাদী কণ্ঠ, সে প্রতিবাদ করতো। আস্তে 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 সেখান থেকে একটা আমার ফ্যামিলি মেম্বার সে হয়ে যায়। রিঙ্কির সাথে আমার সম্পর্ক এই কুড়েঘর থেকে 2017, এই কত সাল থেকে লাইভ দেখছো তুমি? 2015 সাল থেকেও লাইভ দেখছে। তো আমার নজরে আসে, ও তো তার মধ্যে কমেন্ট টমেন্ট করতো, অত নজরে আসতো না। আমি 2017 সালে রিঙ্কির প্রথম কমেন্ট পড়ি, মানে একটা জায়গায় খুব প্রতিবাদ চলছিল, সেখানে রিঙ্কির অনেকগুলো কমেন্ট ছিল। তো সেই কমেন্টগুলো দেখেছিলাম যে যেটা করছে ঠিকঠাক প্রতিবাদ করছিল। তো আমি আবার সব প্রতিবাদে সামিল হই না, মানে নিজে হস্তক্ষেপ করি না, বা আমি সব প্রতিবাদ। আস্তে আস্তে ও আমার সহযোদ্ধা হতে শুরু করে অনেক জায়গায়, অনেক কাজে, যেমন ললিতার কাজ, এরকম অনেক কাজে, তরুণের কাজ, ললিতার কাজ, তারপরে মানে অনিমেষ, যারা যে কটা কাজে ও গেছে সহযোদ্ধা হিসাবে, প্রত্যেকেই কিন্তু আজ ভালো আছে এবং সুস্থভাবে তারা সংসার করছে। তো এইরকম রিঙ্কি সহযোদ্ধা হিসাবে আমার সাথে ছিল। রিঙ্কি রিসেন্ট হাজবেন্ড মারা যায়, তো এখনো 1 মাস হয়নি। ইতিমধ্যে এখানে রিঙ্কির বাড়িটা হয়তো অনেক দিনের পুরনো। এই বাড়িটা আপনারা একটু পরেই দেখাবো। এই বাড়িতে অনেকগুলো ভাড়াটে আছে, কেউ 10 টাকা ভাড়া, কেউ 50 টাকা ভাড়া দেয়, কেউ 150 টাকা ভাড়া দেয়, আর কোনো ভাড়া বাড়েনি। এবার তারা বহু বছর ধরে তারা ভাড়া রয়েছে। তো এখন যেটুকু জানতে পেরেছি, তারা ভাড়াও দিতেন না মাঝে, এই যে কেসটা আজকে আমি এসেছি, তারা ভাড়াও দিতেন না এবং একটা ঝামেলা সৃষ্টি হয়, তারা ভাড়া দেন না। এবার স্বামী মরে যাওয়ার পর এনারা তখন যখন ভাড়া দিচ্ছিল না, রিঙ্কি তখন তালা মেরে দিয়েছিল। তো তালা মেরে দেওয়ার পরে এনারা তালাটা ভেঙে আবার নিজেরা তালা দেয়। এই করে করে তালা ভাঙাভাঙি চলছে, এ তালা দিচ্ছে, ও তালা দিচ্ছে, এই করে করে চলছে। তো এই মতো পরিস্থিতিতে যেহেতু স্বামী নেই, আর মাথার উপর পুরুষ মানুষ না থাকলে একটা মহিলা মানুষের উপরে অনেক রকমই প্রেশার আসে। আর একটা মেয়েকে নিয়ে সে থাকে, মেয়েটাকেও কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম। তো এখন ভাড়াটে এবং মালিক মানে রিঙ্কি ঘোষের সাথে যে বিবাদ, সেই বিবাদ মেটাতেই আজ আমরা এসেছি। তো আজকে একজনা ফোন করেছিলেন, আমার অফিসটা ফোন ধরেছিলেন, যে 50 বছর ধরে নাকি তাদের ভাড়ার মানে ভাড়া দিয়ে, ভাড়াটের সাথে সম্পর্ক না, এটা মালিক না, উনি ভাড়াটে, মালিককে পয়সা দেয় না। ও, উনি ভাড়াটে, মালিককে পয়সা দেয় না। তাকে অনুরোধ করা হয়েছিল যে আজকের কাজটা দেখার জন্য। তো চলুন, একটু পরেই আমরা সবাই চলে এসছে, ডলিদিও চলে এসছে, আছে সহযোদ্ধা হিসেবে ববিদি, ডলিদি, মুন্নিদি, শঙ্কর, কোয়েল, পুচু, সবাই আছে আজকে সহযোদ্ধা হিসাবে। যেহেতু সহযোদ্ধার প্রবলেম, মানে আমাদের পরিবারে যদি কোনো প্রবলেম হয়, আমরা এইভাবেই ঝাঁপিয়ে পড়ি। আমি তো পড়বই, আর এবং আমার সাথে সাথে আমার পরিবারের মানুষও যে কিভাবে ঝাঁপিয়ে পড়ে, তো আপনারা দেখেই বুঝতে পারছেন। অনেকে কিন্তু, এরা কিন্তু আমি কাউকে ডাকিনি, সবাই স্ব ইচ্ছায় এসেছে রিঙ্কির পাশে দাঁড়াতে। ঠিক আছে এবার, ঠিক আছে কোনো কথা হবে না। স্বর্গীয় অর্জুন বলেই উনি মারা গেছেন।
কত মাস হয়েছে মারা গেছেন? এখন 1 বছর হয় না। মেয়ে বড় ও আপনি বড় মেয়ে, তার মানে আমি কথা বলবো এনার সাথে। আমি বলি অর্জুন দলুই অ্যাকচুয়ালি আমার মানে আমার হাজবেন্ড তো উনি গত হয়েছেন, তা ইনি হচ্ছে ভাড়াতে, মানে যিনি ছিলেন অর্জুন দলুই ভাড়াতে, ওনার স্ত্রী। আচ্ছা, ঠিক আছে, উনি 1 বছর হয়নি এখন, মানে ওনার স্বামী এখানে ভাড়া ছিলেন। একদমই তাই। ঠিক আছে, একদমই। ভাড়া তার মানে দেওয়া হয়েছে ইনাকে না, না না, ভাড়া দেওয়া হয়েছে ওনার স্বামীকে। স্বামীকে। আচ্ছা, তারপর তা এবারে ওনার স্বামী মারা গেছেন, তো মারা যাওয়ার তার আগে থেকে বহু বছর ধরে, বিগত বেশ কয়েক বছর ধরে ভাড়া দেওয়া বন্ধ। মারা যাওয়ার আগে না পরে? মারা যাওয়ার আগে থেকে, মারা গেছে তো মানে কয়েক মাস হয়েছে, বহু বছর আগে থেকে ভাড়া দেওয়া বন্ধ ছিল। ভাড়া চাই, বলি, সমস্যার কথা বলি, কিন্তু কিছুতেই কিছু হয় না। দেন তারপরে যাই হোক অনেক কিছু করে 2021-এর শেষের দিকে, ইয়া তো 2022-এ, ডেটটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ওর কাছে, হ্যাঁ ওর কাছে কাগজটা একটু বার করে দাও করে। এবারে ওই একটা মানে আমি এবারে বলি যে একটা শুরু হাতে আসতে হবে, আমাকে ভাড়া দিতেই হবে, কারণ এরকম করে আমি চলছি না। আমাকে ওই ভাড়ার উপরেই, হ্যাঁ, আর ভাড়া থাক, তুমি ভাড়া রয়েছো, তুমি এখানে বিজনেস করছো, সবকিছু, তোমার দোকান চলছে কি না চলছে তো আমি দেখবো না। আমার কাছে কথা হচ্ছে তুমি আমার কাছ থেকে পারচেস করে নিয়ে রেখে দিয়েছো, তো সেটা এবারে তোমার চললো কি না চললো, তোমার ইনকাম হচ্ছে কি না হচ্ছে, আমার কাছে সেটা ম্যাটার করে না। আমার প্রাপ্য জিনিস আমি চাইছি, আমি তোমার কাছ থেকে এক্সট্রা চাইছি না বলে। তারপরে তো ভাড়ার এতেও লেখা ছিল যে প্রত্যেক বছরে 10% করে, আমি সেই পুরনো বিলও আমি বের করে দেখাতে পারি কাউন্টার পার। হ্যাঁ, তুমি তো এনেইছো। তাই এবারে যাই হোক সেটা একটা নেগোসিয়েশনে আসে, সেইটা প্রায় 1 লাখ টাকা মতন হয়ে যায়, হ্যাঁ সব কিছু মিলিয়ে। তার মধ্যে দিয়ে ওকে আমি 25,000 টাকাও ছাড় দিই ওই ভাড়ার টাকা থেকে। সেই ভাড়া আমাকে এই যে এই তারিখে 25,000 টাকা আমি ছাড়ও দিই ওকে, যে ঠিক আছে তুমি যখন পারছো না, হ্যাঁ তুমি যখন পারছো না, আমি 25,000 টাকা আমি তোমাকে এই টাকাটা আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে তুমি চল। সামনের দিকে দেবো। হ্যাঁ, দোকান থেকে এইবারে একটুখানি জাস্ট একটুখানি এগিয়ে দিলেই হবে, মিষ্টির দোকানটা খুলবে ওই জন্য। এইবারে যাই হোক ছেড়ে দিই। এইবারে এই কাগজটা যে বানানো হয়েছে, এখানে আমি বলবো অপর্ণা দলুই, মানে এখন সারনেমটা হয়তো পাল বা একটা হয়েছে, যাই হোক অপর্ণা হচ্ছে অর্জুন দলুইয়ের বড় মেয়ে। এনার স্বামীর নাম ছিল অর্জুন দলুই, এনার নাম মায়া মায়া দলুই। এখানে সিগনেচার এটা কি? এইটা আমার হাজবেন্ডের সিগনেচার, আচ্ছা, দেবজিৎ ঘোষ। ঠিক আছে, এবার আমি বলি এই কাগজটা যখন হয়েছে ম্যাডাম আপনি বলুন, আমি তো এখানে মানে এই জমিটার মালিকটাকে আমার হাজবেন্ড, তাহলে যে কোনো পেপারস হবে তার অরিজিনালটা কার কাছে থাকবে, এটা কি বলছে আইনে? অরিজিনাল মালিকের কাছে। অরিজিনাল মালিকের কাছে। তো ভাড়াটের কাছে তো নিশ্চয়ই জেরক্স কপি থাকবে, মানে 2 পার্ট থাকবে। তো এইটাতে আমি বলবো চালাকি করেছে। চালাকি কি করলো, এটা যখন লেখা হলো, হাতে লেখা হলো, যাই হলো, ওর উপরে ওর এগুলো স্ট্যাম্প মারলো, তার উপর দিয়ে সাইন হলো, সবকিছু। আমি তোমার যা খুঁজে তুমি করে নাও, আমি তোমার কাছ থেকে এক্সট্রা টাকা চাইছি না, এটা আমার ধার্য টাকা, ন্যায্য টাকা, আমি সেটা চাইছি। ইভেন তার মধ্যে দিয়েও যত টাকা হচ্ছে, 71,000 টাকা হচ্ছে, সেখান থেকেও আমি তোমাকে 20-21,000 টাকা কি 25,000 টাকা মতো আমি তোমাকে ছেড়ে দিলাম। তা সত্ত্বেও ও কি করলো, চালাকি করলো, বললো কি ঠিক আছে সাইন করো, এ করো, সবকিছু হয়ে গেল। ও অরিজিনাল কাগজটা এই যে ভাঁজ করে নিয়ে ব্যাগে ঢুকিয়ে নিল, ও আর আমাকে দিল না। আমি ওর কাছ থেকে কিন্তু তারপরও 2 দিন বিল, আচ্ছা ঠিক আছে, বিলটা কেন শুনবো যদি ওনারা হ্যাঁ বিলটা কেন দিইনি ম্যাডাম। এবারে বলছে যে, এবারে যাই হোক এই আমি কমপ্লিট করি, কাগজটা আমাকে দিল না। এইবারে তারপরে যখন আমি ওকে বললাম হ্যাঁ আমি জেরক্স করে নিয়ে আমি দেবো, আমি যে দেখো অপর্ণা তোমার যখন সময় হচ্ছে না তাহলে তুমি আমাকে দাও, মেয়েকে স্কুলে ছাড়তে যাচ্ছি, তাহলে আমি জেরক্স করে নিয়ে আসছি, তাহলে আমি আমার কাছে রাখবো। সেটাও করলো না, আমাকে দিলই না। যাক ভালো হয়েছে, আমাকে ঠিক আছে নিয়ে যাও, নিয়েও রাখো, আমার তো এটা কোনো ব্যাপার না, আমার টাকা আমি পেয়েছি। এইবারে বেশ 2-3 দিন পরে আবার যখন বলেছি তখন বলছে যে তুমি আমাকে বিল দিলে না, আমি তোমাকে ওই কাগজটা দেবো। এইবারে আমি তখন বলেছি তোমাকে আমি বিল তখনই দিতাম যদি আমার যেই টাকাটা হয়েছে সম্পূর্ণ টাকাটা যদি তুমি মেটাতে, দেন আমি তোমাকে বিল দিতাম। এখানে আমি এই টাকাটা ডিসকাউন্ট করেছি, এই টাকাটা আমি ছেড়েছি, তাহলে আমি তোমাকে বিলটা দেবো কোন পারপাসে? বিলটা তো এখানে আমি দিতে পারবো না। হ্যাঁ তুমি বিল নিতে গেলে তাহলে তুমি আমার পুরো টাকাটা পরিশোধ করো। আমার যে 71,000 টাকাটা হচ্ছে
তাহলে তুমি আমার পুরো টাকাটা পরিশোধ করো। না আমরা কোথা থেকে পাবো, এই মানে ওটা ওর প্রবলেমটা ও বলেছে। এবারে ওর প্রবলেম বলে আমি তো আইন মেনে কাজ করবো, অবশ্যই। আমি যেটা সংবিধানে আছে সেটা মেনে। আমি বলেছি না, আমাকে যদি পুরো টাকাটা যখন দিচ্ছ না, আমি যখন টাকাটা ছাড় দিয়েছি তখন আমি তোমাকে বিল দিতে পারি না। এইটাই হয়েছে ব্যাপার। আমি ওকে বিল দিইনি, আমাকে বলেছিল বিল দেবে। আমি কি বললাম যে আমি বিল দেবো বলেছিলাম। আমি বলেছিলাম যে আমার টাকাটা তাহলে পুরোটা শোধ করো, যদি সেই আমি ছেড়ে দিচ্ছি, আমি বিল দিয়ে দেবো। তাহলে ম্যাডাম এইটা যা হয়েছিল সব কাগজে কলমে এখানে লেখা, তাহলে কি লেখা লিখতে বলেছিলাম, লেখেনি। যাকে দিয়ে লিখিয়েছিল তাকে দিয়ে লেখায়নি। আমি বারবার বলেছিলাম আমি এখানে ছেড়ে দিচ্ছ আর বিলটা দেবে। আচ্ছা, তাহলে যাকে দিয়ে লেখানো হয়েছিল অপোজিটে থাকে, আমি ডাকিনি তাকে। না, অরিন্দম বলে একজনকে দিয়ে ডাকিছিল, উনি ডেকেছিল অরিন্দম একজনকে, ওই তাকে দিয়েই লিখিয়েছিল ওটা। আচ্ছা, হ্যাঁ। তো হ্যাঁ, তারপরে কি মতামত? আমি লেখাটা নিয়ে পরে দেখছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি তাকে ফোনও করতে পারি, ব্যাপার না। ও অপোজিটের ছেলেটা এসে লিখেছিল। অপোজিটের ছেলেটা লিখিনি ম্যাডাম। ঠিক আছে, অন্য একটা ছেলে লিখেছে। আচ্ছা, সে যেই লিখেছে, আমার কাছে কথা হচ্ছে, আমার যদি কোনো ভুল থাকে আপনি বলবেন। আমার পুরো টাকাটা দেয়নি, দেন আমি বিল দিইনি, হয়ে গেল, বিষয় মিটে গেল। এখানে ভুল একটাই, আপনি তো ওনাকে টাকাটা ছেড়েছেন। কেন ছেড়েছেন? ও বলছিল যে আমাদের বিলটা তখন আপনি যেটা বলছেন ভাড়ার আমার এগ্রিমেন্ট আছে ধরুন 5,000 টাকা, ঠিক আছে? তাহলে আমি ভাড়া আমার ধরুন ওনার 1 বছরের ভাড়া ডিউ হয়ে গেছে, 5 বারং 60,000 টাকা। 60,000 টাকা থেকে আপনি ধরুন 20,000 টাকা ছেড়ে দিলেন। তাহলে 20,000 টাকা ছেড়ে দিয়ে আপনি ওই বিলটা দেন, তাহলে এই বিলটা নিয়ে ওনার লাভ, কারণ উনি কিন্তু তারপর দেখাবেন যে আমি এই টাকাটাই ভাড়া দিই। আমরা হচ্ছে কি যে যতদিন আমরা বিল দিয়ে টাকা দিয়েছি, যতটুকু টাকা দিয়েছি ততটুকু টাকারই বিল দাও। হ্যাঁ, তাহলে দেওয়া যাবে, কিন্তু তাহলে ডিউ টাকাটা এগ্রিমেন্ট করতে হবে। ডিউটা চাই। আমি বলি, উনি চাইছেন না ওনার মানবিকতা। আমি যদি লিগ্যাল পয়েন্টে যাই, উনি আপনাকে রসিদ দেওয়াটা ওনার রাইট আছে, তেমন পুরো টাকাটা কমপ্লিট করাটাও আপনার প্রয়োজন। এবার হ্যাঁ, এবার আপনারা যদি লিখিত করে মনে করেন যে না, আমরা যে ব্যালেন্স টাকাটা, বিলটা আমাদের দরকার, বিলটা আমরা নেব, এটা আপনাদের তো ন্যায্য প্রাপ্য। যেমন ওনার ভাড়াটা প্রাপ্য, তেমন বিলটা নেওয়াটাও আপনার প্রাপ্য। তো সেখানে কিন্তু আপনি ওই পুরো টাকাটা 60,000 টাকাটা 5 বারং 60, ধরুন 5,000 টাকা করে 20,000 টাকা ছাড়লে, তাহলে তো ওটা তো আমি তো লিখতে পারবো না বিলে, কারণ আমার 1 বছরের ভাড়া হচ্ছে 60,000 টাকা লিগ্যাল পয়েন্টে। তাহলে আমি সেখানে যদি আজকে আপনাকে 20,000 টাকা ছাড়লাম, পরের মাসে আপনি আবার ওরকম করবেন, আবারও করবেন, উনি যদি এই করে বিলি দিতে থাকে, তাহলে এই ভাড়াটা তো এসে দাঁড়াবে 1,000 টাকায় হিসাব করতে গেলে। তো কোর্ট কি বোঝে? পেপারস পত্র। আমরা কি বুঝবো? পেপারস পত্র। আমরা যদিও উকিল নই, আমরা সমাজসেবিকা, ঠিক আছে? আমরা সমাজকর্মী, আমরা এখানে কাজ করি, অভিজ্ঞতা আছে, এইসব কাজ করে বেড়াচ্ছি 13 সাল থেকে। তার জন্য উনি আমার কাছে আবেদন করেছেন, আমরা এসেছি, এই সমস্যা মেটানোর অভিজ্ঞতা আছে, তার জন্য এসেছি। তো আমার কথা হলো কি যে আমরাও দেখবো পেপারস পত্র ছাড়া ওনার সাথে কোনো কথাই বলবো না, সে উনি যত চেনা পরিচিতি হোক না কেন। আপনিও আমার দিদি, বোন, ঠিক আছে সবকিছু, কিন্তু যখন আমি কাজ করব তখন আমাকে লিগাল ওয়েতে হাঁটতে হবে, আমাকে পেপারস পত্র বুঝে নিতে হবে। তো আপনারা যেমন ভাড়া নিয়েছেন, তেমন উনি ভাড়া দিয়েছেন, তার যেমন একটা এগ্রিমেন্ট হয়েছে, ঠিক তেমন উনি যখন বিলটা মেটাচ্ছেন, আপনি বিলটা দিতে ওনাকেই হবে। এবার এই জায়গাটায় ওনার ভুল হলো ছাড়াটা। তাহলে ওই ছাড়াটা না করে উনি যদি এইটা করতেন যে ঠিক আছে তোমরা এই টাকাটা দিলে, আমি এই টাকার বিল দিলাম, তাহলে তোমাদের এই টাকা, এই এত মাসের ভাড়া ডিউ থাকলো, তার যে একটা লিখিত এগ্রিমেন্ট করে নিলে, তাহলে কিন্তু কোনো প্রবলেমই হতো না আপনাদের মধ্যে। বোঝাতে পারলাম? বলুন কি বললাম, আমি কি বোঝালাম? ভুল বললে বলবেন, একদম মন খুলে কথা বলুন। আপনিও আপন, উনিও আপন, আপনিও পর, উনিও পর, এই হিসাবে কথা বলুন। আমি কাউকে চিনি না, কাজ করতে। আমি বলতে চাইলাম যে আপনি যেমন ভাড়া যখন দেওয়া হয়েছে, একটা এগ্রিমেন্ট হয়েছে, তেমন আপনি একটা বিল পাচ্ছেন তো, ভাড়ার রসিদ পাচ্ছেন তো। এইবার ধরুন আপনি রসিদ দিচ্ছে না, আপনি ভাড়া মেটাচ্ছেন, উনি রসিদ দিচ্ছে না, এটা কিন্তু উনি ক্রাইম করছে, এটা ইলিগাল। আপনি যেহেতু ভাড়াটা পেমেন্ট করছেন, তাহলে কেন উনি দেবেন না? ওকে, ঠিক তেমন আপনার ধরুন ওনার 60,000 টাকা বছরে ভাড়া, সেখানে ধরুন আপনি দিলেন হলো 40,000 টাকা।
20,000 টাকা আপনি দিলেন না, 20,000 টাকা আপনি লিখে নিন যে আমি পরে দেব। তাহলে উনি যেটুকু ভাড়া দিলেন আপনার ওই মাস পর্যন্ত ভাড়া রসিদে লিখে দেবে, এই মাস থেকে আমার এত বছরের ডিউ ছিল, এত টাকার মধ্যে এত টাকা আমি পেলাম, আর এত টাকা আমাদের কোন তারিখে কবে এগ্রিমেন্ট হবে সেই তারিখের মধ্যে আপনাদের পেমেন্ট করতে হবে। আমি সেই কথাটাও এটা হলো সিস্টেম। কিছু উনি আমাদেরকে না ঠিক আছে বলেনি, আমি বলছি এটা হলো সিস্টেম দিদি, ঠিক আছে? তো এই সিস্টেমে চললে ভাড়াটে আর মালিকের মধ্যে কোনো বিবাদ বাঁধবে না, এক। দ্বিতীয় কথা হলো এটা, দাঁড়ান, আমি বলি এই ক্ষেত্রে এবার এটা গেল কি এগ্রিমেন্টের, আর এই যে আপনারা এগ্রিমেন্ট করেছেন এটার কোনো ভ্যালু নেই, এইটা কোনো এগ্রিমেন্ট, এটা কোনো ভ্যালু নেই। না না এটা জাস্ট মানে আমি দিদি এই ভয়ের কারণে যে আমি বিল পাইনি, আমি কি বললাম এটার কোনো ভ্যালু নেই, আমি যে টাকা আমার কাছেও নেই, এটা কোর্টেও ভ্যালু নেই। এবার যদি বলেন কেন দিদি, ধরুন আপনি অরিজিনালটাই রেখে দিয়েছেন এর লেখাটা, আমি দুজনকেই বলছি, উনিও অরিজিনালটা দেননি বলে মনে একটু ক্ষুণ্ণ হয়েছে, আপনি ওর ভেবেছেন যে না এটা আমার অ্যাসেট, আমি এটাকে যেহেতু রসিদটা দেয়নি সেহেতু তাই আমি দেয়নি সেহেতু আপনি রেখে দিয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি আপনাকেও বলবো এনাকেও বলবো এই কাগজটার কোনো ভ্যালু নেই। এই কাগজের লিখিতটা যদি আপনারা কোর্টের থেকে নোটারি করতেন, নোটারি করে কোর্টে সিল সাপোর্ট থাকতো, তাহলে এর ভ্যালু থাকতো। আপনাকে দিয়ে আমি এখন সাদা কাগজে লিখিয়ে নেব, লিখুন আপনি এত টাকা দেননি, জোর করলাম আপনাকে, কই টাকা দিয়েছেন, কোন টাকা দিয়েছেন আপনি? উনি যদি অস্বীকার করে আপনার এই কাগজটা নিয়ে কিছু করার নেই। উনি বলবেন আমার স্বামী অসুস্থ ছিল, সেই সময় আমি মানসিক ভাবে অসুস্থ ছিলাম, আমাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে। উনি লোকজন ফিট করে নিয়ে এসে আমাকে দিয়ে লিখিয়েছে, এর কোনো ভ্যালু আছে? আমি এইটাই যদি আপনারা লেখাপড়াটা করে আপনারা যদি এটা আসো এই লেখাটাই যদি আপনারা একটু নোটারি করতেন। অনু ভিতরে আয়, ওনার ছেলে ওটা। আসো 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 হ্যাঁ বলুন না আসুন, আপনি আসুন, আপনি বুঝবেন, মা বুঝবে না, দিদিও বুঝবে না। বাইরে যাই শুনছি হ্যাঁ বাইরে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, ঠিক আছে, কেউ জিজ্ঞাসা করার হলে। তো আমার কথা হলো এইটা নোটারি করলে আপনাদেরও একটা আপনার অরিজিনাল দরকার থাকতো না, নোটারি জেরক্সটা থাকলেও তাও আপনার অনেক সেফটি। উনিও যদি জেরক্স পেতেন তাও সেফটি। আমি করেছিলাম তো উনি তাতে করবে না বলেছিল, আমি তাতে সই করবো না। এইসব কখন না কাজে আছি গো, কাজে আছি। মালা নিয়েছে তো মিথ্যে কথা কাগজ বলছে। আছে আমার কাছে না রাতে রাতে সেটা তোমার তোমার ব্যক্তিগত, তুমি আমাকে কখনো বলনি, তুমি আমাকে বলেছো আমি এখানে আচ্ছা sign পাস্ট দিলাম। ইজ পাস্ট। হ্যাঁ। আমি এখন কোনো ঝগড়াতে না, যাবো না, আমি ঝগড়া করছিও না। ঝগড়া করতে আমরা আসিও না। আমি কি বলি শুনুন, পাস্ট ইজ পাস্ট, এটা এখনো করা যাবে, এই নয় যে চলে হয়ে গিয়েছে বলে করা যাবে না, যাবে। এবার এখন আপনারা নাকি এ তালা দিচ্ছে, আপনি তালা দিচ্ছেন, ইনার তালা ভেঙে আপনি দিচ্ছেন, ওনার তালা ভেঙে উনি দিচ্ছেন, এটা কি বিষয়? আপনাকে বলবো না, এখন কথা বলবেন উনি, আপনাকে তো আমার বলার রাইটই নেই, যেহেতু আপনার মা বিদ্যা, সেহেতু আপনি এই পয়েন্টে কথা বললে বুঝবেন বলে আপনার দিকে তাকিয়ে এবং আপনাকে বোঝাচ্ছি। এখন আপনার ভাইও না দাদাও আছে, তো অ্যাকচুয়ালি তো মালিক ইনি, ভাড়াটে ইনি, না আপনি না ওনার ছেলে, কারণ এটা পৈতৃক সম্পত্তি কারো না, এটা বংশ পরম্পরা চলতে পারে না, ঠিক আছে? তো আমার কথা হলো কি, এখন ইনি অ্যাকচুয়ালি যদি এখন ওনার যেহেতু আপনাদের কোনো পেপারস পত্র নেই, ওনার স্বামী মারা গেছে, আপনার স্বামীও মারা গেছে, অ্যাকচুয়ালি এটা উচ্ছেদ করতে আমাদের 2 মিনিটও লাগবে না। কারণ যতক্ষণ একটা মানুষ জীবিত থাকে ততক্ষণ সেই পেপারসটার ভ্যালু থাকে। যখন দুই পক্ষই মারা গেছে, মালিকও মারা গেছে, ভাড়াটেও মারা গেছে, সম্পত্তির মালিক এখন উনি। ব্যাপারটা বুঝাতে পেরেছি? আপনার ছেলেও না, উনিও না। যদি আপনার ছেলে ভাড়া নেয়, নতুন করে তাকে এগ্রিমেন্ট করতে হবে এখনকার যে ভ্যালু অনুযায়ী, ভাড়াটে হিসাবে উনি হবেন ভাড়াটে, ইনি থাকবেন মালিক। আগে ছিল স্বামী আর তখন ছিল আপনার স্বামী, এখন উনার স্বামী যেহেতু জীবিত নেই সেহেতু এখন উনি মালিক আর উনি হবেন, উনিও পাবেন না। এবার উনি যদি বলেন যে না আমি ভাই ভাড়া নেবে না, আমি ভাড়া নিয়ে ব্যবসা করবো, দাঁড়ান আমি সাপোজ বলছি, আপনিও নিতে পারেন, কারণ এটা এখন ওনার, এখানে এই যে জিনিসপত্র আছে এগুলো শুধু আপনাদের, তাছাড়া এখন এই জায়গাটা পুরোটাই ওনার, যেহেতু আপনার স্বামী নেই, ওনার স্বামীও নেই। ব্যাপারটা বুঝতে পেরেছি? এইটা
তো আপনার ছেলেও এখানে দখল করতে পারবে না, এখানে ক্লাবের ছেলেরাও দখল করাতে পারবে না, বা পুলিশ প্রশাসন এসে আপনাদেরকে প্রশ্রয় দেবে না, বা কোর্ট কাছারিতেও আপনারা কোনো সাপোর্ট পাবেন না, যেহেতু আপনার এগ্রিমেন্ট হয়েছিল অর্জুন দোলে, তাই তো? অর্জুন দোলের সাথে দেবজিৎ ঘোষের। এখন যদি ভাড়া নিয়ে এগ্রিমেন্ট করতে হয় তাহলে রিঙ্কি ঘোষের সাথে ওই ভাইয়ের নাম অর্জুন তো অনুপের করতে হবে, যদি ও নিতে চায়, হ্যাঁ নেবে বুঝেছো? কিন্তু কিন্তু এইটা এখন তালাটা কিন্তু উনিই দিতে পারেন, আপনারা তালা ভাঙতেও পারেন না, দিতেও পারেন না। বলছি যে নতুন করে বাবা তো অনেক পুরনো, তাহলে বাবা পুরনো মানে ছিল বাবার যখন এখন, আগে শুনুন, আগে মানুষ ভাড়া দিতেন 100 টাকা, 10 টাকা, 150 টাকা, 50 টাকার ভাড়া ছিলেন। এখন আপনারা আইন চেঞ্জ হয়ে গেছে, জানেন তো? কারণ এখন আর ভাড়াটেরা দখল করে বসে থাকার রাইট নেই। আগে যেমন ছিল ভাড়াটে উচ্ছেদ করতে গেলে তাদের খেসারত দিতে হতো, এখন আর খেসারত দিতে হয় না। আগে নিয়মে আইনে ছিল, এখন আর খেসারত দিতে হয় না, আপনাকে তুলতে পারবে মালিক। কারণ এই করে করে প্রচুর মানুষ কি করেছে, মালিকের সুযোগ নিয়ে বাড়ি দখল করে করে বসে আছে, বড় বড় বাড়ি, এই কলকাতায় বেশি। দিনের পর দিন মানুষ যত মিসগাইড হচ্ছে, আইন তত কড়া হচ্ছে, কারণ এই সমাজের মানুষই মানুষকে সাথে প্রতারণা করছে, আইন তত কড়া কঠিন হচ্ছে। তো এখন আর কিন্তু এই ভাড়াটাকে উচ্ছেদ করতে গেলে আমাকে টাকা দাও, ভাড়াটাকে উচ্ছেদ করতে গেলে আমাকে এটা কিছুটা দিতে হবে, এরকম এখন আর নেই আইনে। এখন আইনে আছে এটাই যে ভাড়াটাকে উনি উচ্ছেদ করলে করতে পারেন। কারণ বেশিরভাগ মালিকের বাড়ি ভাড়াটেরা সব দখল করে বসে আছে, সবাই বাইরে কাজের সূত্রে গেছে, ভাড়া দিয়ে দিয়েছে, 10 টাকা 50 টাকায় ভাড়া আছে, ওরা উঠছেই না, কোর্টের অর্ডার নিয়ে তাদেরকে উঠিয়ে দিচ্ছে। কিন্তু আপনাদের কোর্টের অর্ডারও লাগবে না, কারণ এখানে দুজনাই জীবিত নেই। এখন উনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই, উনি যদি মনে করেন আপনাদেরকে ভাড়া দেবেন তাহলে ওনার সাথে সেইভাবে আপনাদের একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে। উনি যদি মনে করেন আপনাদের ভাড়া দেবে না, উনি 2 পয়সা বাইরে থেকে পাচ্ছে, তো কোনো ঝামেলা অশান্তি আমি কি বললাম, পয়সাই হলো, দেখুন আপনার সাথে কিছু ঝামেলা হবে, উনি মালিক, উনি পয়সা পাবেন, আপনি পয়সা দেবেন, যা এগ্রিমেন্ট হবে তাই, তাই তো? আর তো কিছু না। সম্পর্ক তো ভালো হওয়ারই কথা, মালিকের সাথে ভাড়াটের সম্পর্ক ততক্ষণই ভালো থাকে যখন টাকা পয়সা ঠিক টাইমে পেমেন্ট হয়ে যায়। আপনি 1 বছরের এগ্রিমেন্ট করতে পারেন, দেখবেন অনেক মালিকরা দেখবেন আপনাকে 5 বছরও রেখে দিচ্ছে, কেন? আপনার উপরে বিশ্বাস, আপনি ঠিক টাইমে ভাড়াটা দিচ্ছেন, ভাবছে অন্য কাউকে দেবো, এরা তো ভাড়া দিচ্ছে, ব্যবহারও ঠিক আছে, দুজনের মধ্যে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিংও আছে, ঠিক আছে চলো এই থাক 5 বছর। সম্পর্কের উপরে সব ডিপেন্ড করে। কিন্তু উনি যদি মনে করেন আমি 11 মাসের পর আর ভাড়া দেবো না, এখন 11 মাসের এগ্রিমেন্ট হয়, 11 মাসের পর দেবো না, বা 3 বছর বা 5 বছর লিজে নিয়ে নিয়েছেন, সেক্ষেত্রেটা আলাদা, লিজ নেওয়ার ব্যাপারটা আলাদা। ম্যাডাম বলছি যে বাবা যে এত বছর ছিল সেটার কোনো না না না, আপনি আইনটা পড়ুন, উকিলের কাছে যান। কেন বাবা, এটা কি পৈতৃক সম্পত্তি নাকি আপনার বাবার? যে ছিল যে এই কথাটা বলবেন কেন একজন মানুষ হয়ে? তাহলে তো আপনার বাড়িটাও কালকে আরেকজন ভাড়া দিলে দখল করে নেবে। দখলের কথা না না, ভাড়া আছেন বলে তো কি হয়েছে, আপনারা আছেন, সুসম্পর্ক ছিল, পারবেন না, সেটাই বলছি যে এত বছর ধরে বাবা করে তাই কি হয়েছে? এত বছর কি আমার কথা, এই বাড়িটা কি উনি করেছেন, এই বিল্ডিংটা? না না সেটা উনি ভাড়া ছিলেন হ্যাঁ তো। সেটাই এখনো 2024 সালে দাঁড়িয়ে 150 টাকা ভাড়া চলছে। না 150 টাকা না, কত? এখন বেড়ে বাড়িয়েছে তো 150 টাকা ছিল না, কত ছিল? প্রথম কত ছিল? প্রথম মনে হয় 150 টাকা 150 টাকার ওই কথাটাই বলছি আমি, 150 টাকা ভাড়া ছিল। বাড়ে। 2024-এ 400 টাকা, 400 টাকা কোনো ভাড়া পাবেন এখন একটা? 2024 সালে কোনো দোকান ভাড়া পাবেন? ম্যাডাম এখানে একটা কথা আছে, উনি যে বলছেন 24 সালে কি উনি ভাড়া দিয়েছেন, 2023-এ কি ভাড়া? আমি সেটাও বলবো না, আমি বলছি 2024 সালে 400 টাকা কোথাও ভাড়া পাবেন? বলেই তো তাই দিই পাবেন না। না তাহলে যেখানে 400 টাকায় পাবেন সেখানে যাবেন। কিন্তু আপনার বাবা এখানে ছিলেন বলে তখন আপনার মালিকের সাথে আপনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং করা দরকার ছিল। আর ভাড়াটের সাথে তো আমি ভাড়া দিচ্ছি বিশ্বাসের উপরে, আপনি এই বাড়িতে নেবেন বা এটা দখলে রেখে দেবেন বা আপনি এটা বংশ পরম্পরা চালিয়ে যাবেন, এর তো কোনো মানে নেই। আপনার সম্পত্তি হলে আপনি কি করতেন, দিতেন? ধরুন আমি ভাড়াটে আপনার বাড়ি থেকে উঠছি না, অনেক বছর আগে। ইভেন ম্যাডাম এমনও কথা আমাকে বলা হয়েছে যে তুমি কে, মানে এই যে অপর্ণাই বলেছে, 2022 সালেই বলেছে এই কথাটা, যখন এইটা হয়েছিল। উনি ওয়াইফ, লিগ্যাল ওয়াইফ।
এইটা যখন হয়েছিল আমি যখন চেয়েছিলাম যে তুমি বিল চাইছো যখন তাহলে আমাকে টাকাটা ওনার ভুল আছে কিছু, আমি ওনার ক্যামেরায় কিছু ভুল আছে। ওনার আপনার সাথেও কথা বলার প্রয়োজন নেই, ওনার ছেলের সাথেও কথা না। উনি কথা বলবেন ভাড়াটের সাথে। ভাড়াটে এখন যেমন ওনার স্বামী মারা গেছে, তারপরে যেভাবে সম্মান করি উনি আমার আপনার স্বামী মারা গেছে, তারপরে এখানে ভাড়াটা উচ্ছেদ করে দেওয়াই দরকার ছিল। দেবজিৎ ঘোষ বাবু ভালো ছিলেন, তার জন্য হয়তো এটা করেছেন। উনি বোকা ছিলেন, সারাক্ষণ নেশা করে পড়ে থাকতেন, উনি আর কি দেখবেন। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মানুষটি চলে গেছে, সারাক্ষণ উনি নেশায় আসক্ত ছিলেন। তো একটা মানুষ যখন নেশা করবে তখন সে মানুষটাকে যে এসে 10 টাকার মদের বোতল দিলে অনেক কিছু করে দিতে পারে, কিন্তু ওনাকে তো পারবে না সেটা। আপনার যখন স্বামী মারা গেল তখনই তো এই দোকান তালা দেওয়ার দরকার দেবজিৎ ঘোষের, যখন ইয়ে কেন আপনার স্বামী তো বেঁচে নেই। উনি এক ছিল, এটা তো আপনাদের পৈতৃক সম্পত্তি না, এটা ওনার সম্পত্তি। আজকে ওনার ননদ ওনার সাথে লড়ে এই সম্পত্তি পেলেন না, কেন? কোর্টে হেরে গেলেন এত বছর পর। এত বছর পর হেরে গেলেন, 30 বছর মামলা চলছে, হেরে গেলেন উনি। কেন হারলেন? নিজের, তাও তো এটা বাবার সম্পত্তি, কেন হারলেন কেন? কারণ ওনারা চাকরি করেন, ওনারা ভাগ পাবেন না, তার জন্য হেরেছেন। আপনারা তো ভাড়াটে, দূর কি বাত। তাও আবার যে ভাড়াটে ভাড়া দেওয়া হয়েছিল সে বেঁচে নেই। অ্যাকচুয়ালি এটা এখন পুরো ওনার। আমরা বলি না যে আমার তালা ভাঙাভাঙি এটা আপনাদের রাইট নেই। আমি ম্যাডাম উনি তালা লাগিয়েছিলেন, উনি জিজ্ঞাসা করেছিলেন, আমি তালা লাগাতে বলেছিলাম, কিন্তু আপনারা সে তালা ভেঙে আবার তালা লাগিয়েছেন। উনি ভালো কেস করেননি, আপনারা গরিব মানুষ জর্জরিত হবেন, কোর্ট কাছারিতে যাবে, ওরা করেননি। মীমাংসার মাধ্যমে সুস্থভাবে আপনারাও এখানে বসবাস করেন, উনিও বসবাস করে, মুখ দেখা দেখি হবে, ঠিক আছে? আপনারাও গরিব মানুষ, সেও গরিব মানুষ, সেও দুটো ভাড়াটে ভাড়ার জন্য হাত পেতে বসে থাকে মাসের শেষে। আপনারাও বসে থাকেন যে আমাদের এখানে ভাড়াটা নিয়েছে, আমার একটা ব্যবসাটা একটু করে উন্নতি হোক, তাই তো? তো আপনারা দুজনাই কিন্তু অসহায়। আপনি বড় লোক আছেন, উনি অসহায়, উনি অসহায় নেই, আপনি বড় লোক, এরম নয়, দুজনাই কিন্তু অসহায় দেখতে গেলে। এই ভাঙা বাড়িটা যখন তখন পড়ে যেতে পারে, যখন বাড়িটা পড়ে কারো ক্ষতি হবে এই মালিককে ধরবে সবাই, আপনাদের ধরবে না। ব্যাপারটা বুঝতে পেরেছি? এই বাড়িটা কিন্তু মালিক এখন উনি, এই বাড়িতে ভাড়া দিচ্ছেন। যদি কোনো ভাড়াটে যদি কোনো ক্ষতি হয়ে যায়, বিল্ডিং ধসে পড়ে, এখন ইনাকে জেল খাটতে হবে, ইনার কেস হবে, ইনার নামে সব। স্বামীর অবর্তমানে উনি, যেহেতু মামলায় উনি জিতে গেছেন, ননদরা কেউ পাবেন না। তাহলে আপনারা কি করে দোষ চালাতে পারেন যে আমরা ভাড়া ছিলাম এত বছর, নিজের বাবার সম্পত্তি মেয়ে পাচ্ছে না, সেখানে আপনারা কখনোই জিজ্ঞাসা করলাম না, এটা হয় না। হতো, হতো না কেন? হতো, আগে হতো, আগে এটা হতো। এই করে করে প্রচুর মালিক ফতুর হয়ে গেছে, তারা রাস্তায় নেমেছে, ভাড়াটেরা বড় লোক হয়েছে। তার জন্য এখন আইন কানুনটা একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো আপনারা যদি ভাড়া নিতে চান, যদি নিতে চান নতুন ভাবে, এখনকার যা ভাড়া, যে এখানকার ভাড়া দিলে যে না ভ্যালু, ম্যাডাম, এখানে আমার একটা কথা আছে, আমার কাছে কথা আছে। দেখুন, আমার স্বামী নেই বর্তমানে আমার একটি মেয়ে। এইবারে আমি আপনাকে একটা ভিডিও দেখাতে পারি, এখানে বিজনেস চলে না। আচ্ছা, অর্জুন দা বেঁচে থাকা কালীনই বহু বছর ধরে বিজনেসটা আমি দেখেছি ছিল। 2005-6 সালে খুব ভালো বিজনেস হতো, নো ডাউট, খুব ভালো বিজনেস হতো। রাত 2-2-2:30 অব্দিও আমি দেখেছি কোনো কাজ নেই, ঠিক আছে? তখন প্রচুর মানে 6-7টা ছেলেও থাকতো এখানে। কিন্তু ধরুন 2010-এর পর থেকে আস্তে 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 অবনতির পথে চলে গেল। বিজনেস এখানে সেরকম হয় না। আর এখানে যেটা হয় সেটা হয় মদ খাওয়া, বাইরে থেকে ছেলে নিয়ে এসে, বাইরে থেকে লোক নিয়ে এসে মদ খাওয়া। ইভেন ইনি সামনে বসে থেকে এখানে মদ খায়। আমি ভিডিও করে রেখেছি। একদিন এরকম হয়েছে, আমি যদি মিথ্যে কথা বলি উনি বলবেন, একদিন রাত্রিবেলা এরকম হয়েছে, ওর বাবাকে মেরে ওখানটায় ফেলে দিয়েছে। এই পাশে মিষ্টির দোকান বলুন, এখানে আরেকজন দাদা, আরেকজন আছেন মানে একটুখানি ম্যাডাম, এই কথা হয়ে গেছিল, শরীর খারাপ হয়ে গেছিল, তারপর থেকে একটু মাথা গরম হয়ে গেছে, ডাক্তার দেখাচ্ছি। আমি বলি কথাটা, পাশের দোকান টোকান আশপাশে সবাই জানে। এইবারে হঠাৎ একদিন রাত্রিবেলা দেখি, মানে প্রচন্ড, আমি ঘুমাতে যাব তখন প্রায় মোস্ট প্রবাবলি আপনার 11:30টারও পরে, অনেকটা রাত।
তখন দেখি অত্যাধিক খিস্তাখিস্তি হচ্ছে আর ওরকম দুম দাম করে আওয়াজ হচ্ছে। আমি থাকি একদম এই উপরটাইতে, আমার ছোট মেয়ে, সত্যিকার আমার মেয়ে মানে এই বারান্দাতেও বেরোয় না, ওকে এই পাড়ার বোধহয় অর্ধেক মানুষ চেনেই না, মানে ও জাস্ট ওই স্কুলে যাওয়া আর আসা এইটুকুনি টাইমটা ও নিচে বেরোয়, আদারওয়াইজ আর বেরোই না। ও ঘরে থাকে, ঘরেই পড়াশোনা করে। আমি বহুবার বলেছি দেখ অনু, তোর বোনটা পড়াশোনা করে এখানে, ওর কিন্তু ডিস্টার্ব হচ্ছে, তুই করিস না এরকম। বহুবার এনাকেও বলেছি, ওকেও ডেকে বলেছি, ওর হাজবেন্ডকে বলেছি, ওর মেজো বোনকে, এই ছোট বোনকে, ছোট বোনের হাজবেন্ডকে অনেকবার বলেছি। একদিন রাত্রিবেলা যথারীতি ওরকম দেখছি খুব আওয়াজ হচ্ছে, হচ্ছে, তখন আমি কি করেছি, নিচে নেমে এসেছি। তখন আমার হাজবেন্ড বলছে কি দরকার আছে, অনুবোধের মদ খেয়ে ওরকম করছে, যেও না এত রাত্রিবেলা। আমি বলছি না আমি যাবো বলে আমি নিচে নেমে এসে দেখি রীতিমতন একটা শাবল ওর হাতে। আমি মিথ্যা কথা বললে বৌদি বলবে, ওর হাতে একটা শাবল, ওর মা পুরো এখানটা চিট হয়ে পড়ে রয়েছে, ওর মাকে মারতে যাচ্ছে, আর ওর বাবা এখানে বসে ঝরঝর করে কাঁদছে আর থরথর করে কাঁপছে। এই পরিস্থিতিতে ম্যাডাম এই পরিস্থিতিতে আমি না, যখন এই ঘটনাটা হচ্ছিল অর্জুনদা বেঁচে ছিল কিনা? হ্যাঁ বেঁচেছে, ওর মাথাটা একটু আপনি প্লিজ একটুখানি ওরকম কমেন্ট করবেন না। আপনার অ্যাকচুয়ালি এখানে অ্যালাউ নেই, আপনাকে অ্যালাউ করেছি মা বিদ্যা বলে, আমি জানতাম না যে ছেলেটা ওখানে আছে, তার জন্য আপনাকে অ্যালাউ করেছি, না হলে কিন্তু অ্যালাউ করবো না। এইবারে ম্যাডাম তখন আমি ফুলবাগান থানায় জানাই, ফোন করতে, তখন ফুলবাগান থানা থেকে দুজন অফিসার আসেন বাইকে করে, এসে রীতিমতন ওকে তুলে নিয়ে চলে যাবে। তখন আমি আবার বললাম স্যার ছেড়ে দিন, বাচ্চা ছেলে মদ্যপ অবস্থায় করে ফেলেছে, একে তুলে নিয়ে গেলে এরা কি করবে, বেকার আবার একটা ঝামেলা বাড়বে, ছেড়ে দিন, একটুখানি ওকে ধমকিয়ে বুঝিয়ে যান যেন এরকম ধরনের কাণ্ডটা না করে। এই বলে যাই হোক সেদিনকে রাত্রিবেলা ছেড়ে দেওয়া হয়ে গেল। তারপরে তো যাই হোক গেল, চলছে বেশ। অর্জুনদা বেঁচে থাকাকালীনও ওরকম তো হয়, ওকে ধরে দিদিকে ধরে মারতে যাচ্ছে ওখানে বাইরে, অর্জুনদাকে মেরে ওখানে নিচে ফেলছে, এ করছে। লাস্টবার অর্জুনদা যখন মারা গেল, লাস্টবার একদিন সন্ধ্যাবেলা আমি ফিরছি মেয়েকে নিয়ে, তখন দেখি অর্জুনদা ওই বাইরে পড়ে আছে, অর্জুনদাকে মানে মেরে ওখানটা ফেলেছে, সেই মানুষটা আর উঠতে পারছে না, ছেলে মেরেছে বাবাকে, একদম তখন একদম লাস্ট স্টেজে বাবাকে মেরেছে, উঠতে পারছে না। এইখানটার মধ্যে মারপিট হবে কেন? তখন আমি কথাটা বলিনি, এইবারে ওখানটা না, এটা আমি বলি, মেরে ও মদ নিয়ে ওর সব সময় এখানটা ঠেকানো থাকে মদ, ওই অনুকে, আচ্ছা ও সব সময় এবারে মদ নিয়ে বেরিয়ে গেল পাশের একটা গ্যারেজের ছেলেকে, আর ইভেন এই পাশে যেই দোকানটা আছে ছোটুর দোকান, আমি ওকে বললাম কি রে দেখ তো অর্জুনদা এরকম করে কেন পড়ে আছে, তখন ওরা তুলে জল টল দিয়ে ওরা ভিতরে ঢোকায়। আমি যদি মিথ্যা কথা বলি ম্যাডাম, আমি জোরে বলছি, এখানে চিৎকার করে বলছি এই পাশের দোকান, আর ওই পাশে যে গ্যারেজ আছে। এইবারে এইটা হলো, এইবারে যখন আমি তালাটা মেরেছি কেন, এখানে দেখছি 5 জন মিলে মদ খাচ্ছে, তালা অনেক আগে মারা দরকার ছিল, যখন ওনার স্বামী মারা গেল। 1 মিনিট, যখন ওনার স্বামী মারা গেল, আমার ভাড়াটে নেই, তখন আমি ওনার জিনিসপত্রগুলো ওনাদের বাড়িতে খবর দেব, ওনারা নিয়ে যাবেন, আমি গেটে তালা দেবো, এটাই দরকার ছিল। হ্যাঁ, আমি মানবিকতার খাতিরে ম্যাডাম, সত্যিকারের কথা, আমি বিয়ে হয়ে এখানে তো মানবিকতা খাটে না, ওই যে মানবিকতা ভাড়াটে মালিকের যখন এগ্রিমেন্ট হয় সেখানে মানবিকতা খাটে না, ওটাই তো আমার ভুল হয়েছে। যখন পেপারস পত্র তৈরি হচ্ছে, আমার এই যে পেপারস পত্র, আমার কোনো মানবিকতা খাটবে না, পেপারস পত্রের দিকে কোনো মানবিকতা খাটে না। এইবারে লাস্ট বারও উনারই তালা, ওনার কাছ থেকে নিয়ে উনারই তালা মেরে, আমি তখন মানে উনি ছিলেন না, ছেলেটা ছিল তখন, ওই যেদিনকে মদ খাচ্ছিল, যেদিনকে আমি এসে, এর আগে তো বহুবার বারণ করেছি, যদি অসময় হতো, খেতে পেতো না, এখান থেকে নামিয়ে দিলে ওনারা তাহলে সেখানে দাঁড়িয়ে যদি এখানে যদি মদের ঠিক হয়, আগে পুলিশ এলে তো এটা আপনাকে ধরবে। হ্যাঁ, সেটাই তো হচ্ছে। আজকে যদি এখানে কোন রকম কিছু বাজে কাজ হয়, সেটা পুলিশ আপনাকে ধরবে, বাড়ির মালিককে ধরে পুলিশ, সেটা আমাকে সেবারে মারপিট হয়, কেউ যদি মরে যায় তো পুলিশ আপনাকে ধরবে, এখানে কোনো অবৈধ কাজ হয় পুলিশ আপনাকে ধরবে, এখানে কেউ গাঁজা খায় সেটা পুলিশ আপনাকে ধরবে। আপনার তো অনেক আগেই উচিত ছিল, যখন ওনার স্বামী যখন মারা গেলেন, আপনার স্বামীরই উচিত ছিল এই জায়গাটাকে ইয়ে করা, বা আপনার সেটা আপনি লিগাল ওয়াইফ হিসাবে আপনার একটা দায়িত্ব করে করা উচিত ছিল। যখন প্রথম দেখেছি তখনই স্টেপ নেওয়া উচিত ছিল। দেখুন, মাথা খারাপ হয়েছে, আপনারা মানবেন, আইনও মানবে না, আমরাও মানব না। একটা মাথা খারাপ মানুষ কখনো বাবা মার গায়ে হাত দেবে না, আর যদি বাবা মার গায়ে হাত দেয় সে মদ খাবে না।
পাচ্ছেন না? অনেকবার বলেছি যে ডাক্তার ডাক্তার দেখাচ্ছে, সুস্থ করুন, আপনার ছেলে সুস্থ হোক, আমরাও চাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। তাহলে ম্যাডাম একটা কথা দেখুন, আমি কিন্তু ওনার আমি কথাতেই বলবো যে বলছি। উনি ম্যাডাম, আমি ওনার কথাতেই বলছি। উনি বলছেন যে ওনার ছেলে, উনি বলছেন প্লাস ওনার মেয়েও বলছে। মেয়ে বলতে পারে না, মেয়েকে আমরা বলতে দিচ্ছি তাই বলছি। আপনি বলতে দিয়েছেন তাই আমি বলছি তাই যে বলছি। মাথাটা নষ্ট আছে, ওর একটু সাইকোলজিক প্রবলেম এসে গেছে, ওর মাথা গরম হয়ে গেলে ওরকম কথা বলছে। আমি এটা ভাড়া তাহলে দেবো না। না, তাহলে আমি দেবো কাকে? ওনাকে আমি কি দেখে দেবো ম্যাডাম? আমি তো এখানে আর কোনো অন্য কোনো বিজনেস করতে দেবো না। এই দেখুন এখন নাকি ঠিক হয়ে গেছে ওনার ছেলে। আমি এখানে এখন কাউকে ভাড়া দেবো উনি না ভাড়া ম্যাডাম। দেবে না, উনি অফিস করবে। আমি এখানে একটা অফিস করবো। না আমার ভাড়া লাগে না, উনি ভাড়া দেবে না, ছেলেটা অন্য জায়গায় ভাড়া দেখুন। উনি দেবেন না। মালিক না, না দেয়, এখানে আপনি রানিং জোর না, করতে এই পারেন না। গ্যারেজ রানিং না। মালিক যদি না দেয় আপনি জোর করতে পারেন না। এবারে আমি কি বললাম? মালিক যদি না দেয়, যা শুনলাম আমি এখানে দেখুন, আমি এসব কোন হয় রিস্কে না। দেবো? আপনারা বলুন তো আমি ওর কোন বাবা রিস্কে মরার দেবো? পর থেকে আমি এই উপরেই থাকি, উনি একটা মহিলা তার মেয়েকে নিয়ে থাকে। আর গ্যারেজে ওইসব করে না। আমি কি বললাম শুনুন, উনি একজন মহিলা, আপনি একজন বৃদ্ধা মানুষ, ঠিক আছে? আপনার যা এজ, না আপনার সাথে উনি উচ্চ স্বরে কথা বলতে পারবেন, না আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করতে পারবেন। আপনার বয়স কত? আর এখন আপনার বয়স কত? বয়স কত বলুন, তারপরে কথা বলছি। কত পয়সা? এক মিনিট পরে দেখছি, পরে দেখবো। থাক থাক থাক, অত বছর বয়স? আমার তো ইয়ে নেই, আমি কি 60 বছরের কাছাকাছি। 60 বছরের কাছাকাছি আপনার। এখন আপনাকে দিয়ে কোনো এগ্রিমেন্ট হবে না, আইনত অতদিন আছে। এগ্রিমেন্ট হবে না। দেখুন আর ছেলে যেহেতু আপনারা সাইকাটিস্ট দেখাচ্ছেন, ছেলেকে এখানে উনি ভাড়া দেবেন না, কারণ উনি একজন মানসিক, উনি এখন মানসিক ভারসাম্য আমি তাকে কি করে দেবো? না 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 না, তাহলে উনি শুনুন শুনুন, উনি এখন ভাড়া দেবেন না। কারণ একটা পুরুষ মানুষ, সে পুঙ্গ হয়ে ঘরে বসে থাকুক, তাও সে পুরুষ মানুষ, তিনি একজন মহিলা। আর যাদের সবসময় মদ ইয়েতে সবসময় প্যান্টে মদ্যপ গোজা অবস্থা, থাকে, নেশা অবস্থায় তাদেরকে থাকে। এখানে ভাড়া দেবেন না উনি, ওনার আমি দেবো পরিবেশ না। নষ্ট হবে। বারণ করেছে, আমি দেবো বারণ না। করে। পাশে একটা মিষ্টির দোকান, ভদ্রভাবে আছেন ওনারা, এখানেও আছে, ওনারাও আছেন, কই এদের নামে অবজেকশন নেই, এটা নিয়ে অবজেকশন। ওই তো বললাম ওইটা থেকে না হয়েছিল, তারপর ওর বাবা যেহেতু আপনারা নিজেরাই বলছেন যে ওনাকে সাইকাট্রিস্ট দেখানো হচ্ছে, ও কাকি বারণ করেছে, সেই সেহেতু গ্যারেজ যেহেতু উনি যখন বললেন, তখন আপনারা বললেন উনি পাগল, মাথাটা একটু খারাপ আছে। এবার যখন আপনারা ভাড়া দেবেন বলছেন, তখন বলছেন না এখন এখন সুস্থ আছে। মানে অ্যাকচুয়ালি সত্য কথাটা বলুন। না কাগজ আমি কারোর কোনো কাগজ দেবো না, আমি আমি ভাড়াই দেবো কাগজ না। থেকে কি করবো? আমি ভাড়াই উনি দেবো তো না। মালিক, উনি ভাড়া দেবেন না, আমি ভাড়া দেবো না। পারেন না। আমি এখানে একটা অফিস করবো। 1 মিনিট, আপনি যে ডিউ টাকাটা আছে ওটা পেমেন্ট করে রসিদটা নিয়ে নেবেন ব্যাস। আর তার জন্য আমরা উকিল বাবুকে দিয়ে একটা এগ্রিমেন্ট করিয়ে নেব যে এই টাকাটা ফুল পেমেন্ট হয়ে গেলে এই যে ভাড়া রসিদ আমরা উকিল বাবু চেম্বারে ডেকেই আপনাদেরকে সব দেবো। যা হবে উকিলের মাধ্যমেই হবে। ছেলেটা নাহলে কাজ করবে না। ছেলে তো এখনো কাজ করছে, আমার কাছে না, রেকর্ড উনি কি করবেন না করবেন উনি দেখবেন না। ওনার মেয়ে কি করবেন, উনি কি করে মেয়ের বিয়ে দেবেন, উনি কি করে মেয়েকে পড়াশোনা করাবেন, উনি সেটা করবেন। উনি নিজে এখানে দেখুন, উনি বেকার, ওনার স্বামী নেশা করতেন, উনি এখানে একটা অফিস খুলবেন, অফিস খুলে উনি সামাজিক কাজ করবেন। সে বললে আমার সেকশন বাড়ির মালিক অসহায়, আপনার থেকে উনি অসহায়। আমি দেখার কে? উনি অল্প বয়সে আমি তো বিধবা হয়েছে, উনি মেয়েকে ঘরে রেখে কোথায় আমার যাবে? এই বয়সে আমি বিধবা হয়েছি। উনি কোথায় যাবে? আমার কোনো ভোগী, আমার মেয়ে আপনার থেকে উনি অসহায় বেশি। আপনার তো একটা বয়স হয়ে গেছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, তাদের বিয়ে হয়ে গেছে, তাদের সবকিছু হয়ে গেছে। আমার কি হয়েছে? আমি এখানে অফিস করব। আমি ম্যাডাম আপনার কাছে আমি জোর হাত করছি ম্যাডাম, আপনি জোড়াতে এখান কিছু থেকে নেই, লিগাল ওয়েতে হাঁটলে ওনারা অ্যাকচুয়ালি এখানে যে বসে রয়েছে এটাই আপনাদের ভুলের জন্য, মানবিকতার জন্য। আজকে ওনার স্বামী নেই, এটা বুঝতে হবে। স্বামী থাকলে তাও একটা সাপোর্ট, স্বামী নেই। এবার উনি বাইরে কাজে যেতে পারবেন, একটা অল্প বয়সী মেয়ে আছে তার, উনি বাইরে কাজে যেতে পারবেন না। উনি এখানে একটা সেলাই মেশিন নিয়ে সেলাই করেও উনি এখানে চালাতে পারবেন। উনি এখানে কিছু জামা কাপড় আমরা হেল্প করলাম, সবাই মিলে হেল্প করলাম, উনি একটা কিছু এখানে নাইটি সায়া ব্লাউজের দোকান করেও উনি বসতে পারবেন। একটা কিছু না, কসমেটিকের দোকান করলে ওনার অভিজ্ঞতা, যে কসমেটিকের দোকান করলে উনি এখানে বসতে পারবেন।
ঠিক আছে, কারণ অ্যাকচুয়ালি ওনারা আপনাকে এখনো পর্যন্ত এখানে কেন রেখেছেন জানি না, ওনার স্বামীর ফল। যেদিনকে আপনার স্বামী মারা গেছে কত বছর? না এই তো জানো 1 বছর হয়। 1 বছর হয়নি, ওনার 1 মাস হয়নি। কাকি বলে যে ও তাহলে উনিও অসুস্থ ছিলেন তখন, তাই তো? কাকি বলেছে যে না না, আমি ওনার স্বামীর কথা বলছি। আমার হাজবেন্ড তো হঠাৎই মানে 3 মাস অসুস্থ হয়ে, পুজো থেকে অসুস্থ হয়ে মাল্টি অর্গান ফেল করে মারা গেলেন। আর ওইদিন কাকি বলেছে যে এখানে খাওয়া দাওয়া চলবে আপনারা না, যে টাকাটা দিয়েছেন ওর রসিদ পাবেন, আমরা উকিলবাবু চেম্বারে আপনাদের ডাকবো, আপনারা যাবেন। যদি বলেন উকিলি নোটিশ দিতে, আমরা নোটিশ পাঠাবো। যদি বলেন না দিদি আমাদের কোনো কেস কামানির মধ্যে যেন না, আমরা এমনিই যাবো, দেখা করব আপনার কথা শুনে ম্যাডাম। আপনারা যাবেন উকিলবাবু চেম্বারে, যেটুকু কথা হওয়ার হবে। আমাকে নাহলে হ্যাঁ আমি বিল দিয়ে আমি পেমেন্ট করে দেবো, দিয়ে এরপরে একটু কাজ করার আপনাকে দেখুন, আমরা ওনার ছেলেকে, আপনার ছেলেকে দিতে পারবো না। আপনার ছেলের ফর্ম করা চাইবে, তার ছেলে চাইবে না 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 না, আপনার ছেলেকে তো দেবেন না, ওনার স্বামী থাকলে উনি দিতেন। এটা আপনার স্বামী মারা যাওয়ার পর একটা বসা দরকার ছিল, ওনার স্বামী বেঁচে থাকতে থাকতে। আমি বলেছিলাম, উনি এখন এই ঝামেলায় আমি সেটাও বলেছিলাম, আপনাদের বসা সব দরকার দিকে ছিল। পড়ে যাচ্ছে, আমি বলেছিলাম। আপনারা যেহেতু 1 বছর ভাড়া দেননি বলছেন, 1 বছর না, তাহলে 1 বছর না, 2022 সাল থেকে ভাড়া পাবো। 2022 সাল থেকে ভাড়া দেননি, সম্পর্কটা নষ্ট ওই যে করেছেন। এটার জন্য ওই যে না হলে আজকে একটা জায়গায় ইনি যদি কালকেই ব্যবসা করে বসেন, কালকে এটা রানিং হয়ে যাবে। টাকাটা দিলে না দিও 22 থেকে 24 কি আপনাকে আমি দায়িত্ব নিচ্ছি, আপনি যে টাকাটা পেমেন্ট করেছেন বিল দেওয়া হবে, এবং ওই বিলে লেখা থাকবে এত টাকা ডিউ, এটা কত টাকার কবে পেমেন্ট করবেন, পুরোটাই দেওয়া হবে বিল। কেন বিল পাবেন না? আপনি টাকা দিয়েছেন, আপনি বিল পাবেন না? আর টাকাটা দিয়েছেন কি, আপনি তো নিজেও জানেন যে ভাড়া পেতেন ওনারা, তাহলে আপনাকে ঠকানোর তো কোনো জায়গা নেই। উনি তো বলছেন না যে আপনি ভাড়া পায়, আমাদের ক্যামেরাতেও হয়ে গেল যে আপনি 71,000 টাকা বিল পেমেন্ট করেছেন, আমাদের পেপারও পেয়ে গেছে। না 71,000 টাকা হয়েছিল, সেখান থেকে আমি মানে ছাড় দিয়েছি। হ্যাঁ 71,000 টাকা 25,000 টাকার মতো ছাড় দিয়েছে। হ্যাঁ। তা ঠিক আছে, আমাদের ক্যামেরা তো হয়ে গেল, সোশ্যাল মিডিয়াতে আছে, এটাও আছে, পেপারও আছে, কোনো অসুবিধা নেই। আপনি বিল পেলেও আপনাকে কোনোদিন দাবি করবে না। আর এমনি দাবি, দেখুন actually তো দাবির জায়গায় নেই আপনাদের। দাবির কি দরকার? এটা এখন পুরোপুরি যেহেতু ওনার আপনার যে ভাড়াটে মারা গেছে, তারপরে আর কারো থাকে না, ভাড়াটে মারা গেলে কারো থাকে না। আপনাদের দরকার ছিল দেবজিৎ ঘোষ থাকতে থাকতে এগ্রিমেন্টটা করে আবার মায়ের নামে করা, যেহেতু করেননি হবে না, উনি দেবেন না, কারণ উনি মেয়ে নিয়ে থাকেন, উনি নিজে ব্যবসা করেন। আমি দেব না, আমি তো উনি এটা ডেকোরেশন করবেন, এখন এই বিল্ডিং ভেঙে পড়ছে, উনি তার রিপেয়ার করবে, সমস্ত কিছু করবে। আমি তো করবে বলেছিল ওর বাবা করবে। না কেন আমার জিনিস আপনি কেন করবেন? পারেন না কেন ওর বাবা তো সবই করেছে, পায়খানা বাথরুম সব নাকি আমার সব ওনার হাজবেন্ড করে যাবে। মৌখিকভাবে। আপনার হাজবেন্ড তো নেই, এখন আমি গল্প শুনবো, এটা আমার কি লাভ? আমার যদি গল্প আপনি বলা করতেন হবে, দেখুন আমি একটা কথা বলি, সাক্ষী লাগে কোর্টে। আমি কেস করলাম, আমার কেস কিসের উপর টিকে থাকে জানেন? সাক্ষীর উপরে। যদি মানুষ সাক্ষী না দিতে যায়, কেস ডিসমিস হয়ে যায়। ঠিক তেমন যে মানুষটি, যে ইনিও বোকা, ইনার হাজবেন্ডও বোকা, সেসব আমি বলেছিলাম। ঠিক আছে? শুধু শুধু ঘরটা দখল করে রেখে ভাড়াটা গুনলেন, শুধু শুধু। যদি এখানে ব্যবসাও করতেন তাও আমি বলতাম যে আপনারা কে না, শুধু শুধু ভাড়াটা এই আপনারা দখল করে রেখে ভাড়াটা গুনেছে। এটা আমি নিরপেক্ষতার সাথে বললাম। এই 2 বছর আটকে রেখে ভাড়াটা কি করে? আপনি যাই 50 দিন, 20 দিন, 10 দিন দিয়েছেন তো, এই টাকাটা দিয়ে আপনি যদি কোনো ব্যবসা করতেন তাও তো হতো। আমি বললাম এটা আপনাদের বোকামো। দোকান কি করে বাঁচাবেন? দিয়ে তারপরে টাকা দিই। দোকানকেও আপনাদের উদ্দেশ্য ছিল অন্য। হ্যাঁ আপনারা ভাবছেন বংশ পরম্পরা থাকবে না, আমাকে বলেছে কি যে আমার ছেলের ভবিষ্যৎ কি হবে। আমি বলছি আপনার ছেলের ভবিষ্যৎ কি হবে? বাবা ভবিষ্যৎ না, আমি বলছি এইটা কি আপনাদের পরম্পরা পৈতৃক সম্পত্তি নাকি? এই তো পাশে একটা পড়ে আছে। দেখুন, আপনার ছেলে কাজ করবে কি করবে না সেটা মালিক দেখবে না। মালিক এখন ভাড়া দেবে না, যেহেতু ভাড়াটে বেঁচে নেই।
ভাড়াটে বেঁচে থাকলে ভাড়াটের সাথে একটা কম্প্রোমাইজে উনি আসতেন যে আপনি যতদিন আছেন আমি ততদিন আপনাকেই ভাড়া দেবো আর কাউকে দেবো না। হ্যাঁ, সেই টাকাটাও 50,000 আজকে আমি ভাড়াটে, আমি ভাড়া আছি, আজকে আমার একটা ছেলে আছে, আমার ছেলে কি ওইখানে ভাড়া থাকবে নাকি? তাও 50,000 টাকা দিয়ে দিই। না দেখুন আপনাদের উদ্দেশ্য ছিল অসৎ, এটা কোনো যুক্তি ওর বাবা যেই কথাটা উদ্দেশ্য ছিল ভুল, অসৎ, তার জন্য আজকে ওনারা ঠকে গেলেন। একদমই আমি বলবো ওনারা ঠকে যাওয়ার কারণে ওনারা, কারণ আমি হলে এই 2 বছর আমার যেহেতু বাবা মারা গেছে, আমার নতুন করে এগ্রিমেন্ট নেই, আমি সেখানে ভাড়া পেমেন্ট করছি, আমি কেন দোকানটা দখল করে রেখে দেবো? দোকান দখল তখনই করবো নতুন করে এগ্রিমেন্ট করবো, নতুন করে এগ্রিমেন্ট করবো ওনার স্বামী বেঁচে থাকতে, যেহেতু আমার স্বামী মারা গেল, সাথে সাথে একটা ভাড়া আছি, যেহেতু আপনারা ভাড়া দিচ্ছেন না, সেহেতু আপনারা কোনো রকম 4 দিন আগেও আমি তালা দিয়েছিলাম, সেই তালাটাকে ওরা কি করে খুলেছে কি করেছে আমি তাও বললাম যে আমি বসবো, রাইট নেই, উনি কেস করতে আমি বসবো, আমি কিন্তু কথা বলবো, তারপরে তালা খোলা হবে। সেইটা কিন্তু আমার কাছ থেকে মানে কোনো পারমিশন না নেই, কিছু না বলে তালা খুলে দিল, খুলে নিজেদের তালা, সেই তালাটা কোথায়, সেই তালাটা কোথায়, সেই তালাটা কোথায়, সেই তালা, আর তালাটা খুললোটাকে আমি জানতে চাইছি, তালাটাকে ছেলে খুলেছে। একটা ছেলে খুলেছে মানে তার মানে ওনার বাড়ির দোকান অন্য ছেলে খুলে দিয়ে চলে যাচ্ছে, তালা আপনার, চাবি খুলছে অন্যজনা। বাহ, তাহলে যেতে দখল করে নেবে। আপনি যা কথাটা বললেন, আরে আপনার হাতের চুড়ি, আপনার হাতের চুড়ি আমার হাতে আসবে, এইখানেরই ছেলে মানে ছেলেটা আপনারা অনুমতি দিয়েছেন তাই করেছে, চুড়িটা আপনার, আমি অনুমতি না দিলে আপনি খুলতে পারেন না। এরকমই করে, আপনারা তো উদ্দেশ্য খারাপ নিয়ে এসে মদ খাচ্ছে, আমি যখন বলছি কি এটা ওই মানে যারা এসছে তাদের তো, তার মানে ওই ছেলেটা ফাঁসবে। যদি কোনো আমরা কেস করি, থানাতে যদি কমপ্লেন করতে ওই ছেলেটাকে তুলবে পুলিশ, কাকে তুলবে বলুন? কাকে তোলা উচিত? আপনাকে কেন? আবার কি ভাঙেনি তালাটা, ওই যে স্ক্রু গুলো রয়েছে ওইগুলো দিয়ে খুলে তালাটাকে খুলেছে, কতটা ক্রিমিনাল মাইন্ড তাহলে চিন্তা করো। কোনটা কি খুলেছে দেখি ম্যাডাম, এই যে আমি এই হ্যাজবলটাকে বাইরে দিয়ে এরকম করে টেনে, ওদের যেরকম তালা মারা থাকতো, এইখানে আমার চাবি ঢোকানো ছিল, এই জিনিসটাকে এখান থেকে খোলা হয়েছে, খুলে তালাটাকে খোলা হয়েছে, মানে এইটাকে পুরো খুলে বার করে এইটাকে খুলেছে, খুলে এখান থেকে তালাটাকে ভেঙেছে বা খুলে বের করেছে, এখান থেকে করেছে। সাথে সাথে থানায় যাওয়া দরকার ছিল, এনাদের নামে কমপ্লেন করা দরকার ছিল। এই তো ম্যাডাম, এটা খোলা, সাথে সাথে কমপ্লেন করা দরকার ছিল। এরকম আমার সঙ্গে ক্রিমিনাল মাইন্ড করছে। তালাতে হাতে দেওয়া দরকার ছিল না, তালাটা ওনাদের দিকে রাখো, খোলা আছে, পুলিশকে দিয়ে পুরো খোলা, খোলা যে দেখা পুরো যাচ্ছে, খোলা, ওই সাইড খোলা দেখা যাচ্ছে, কিন্তু আর এটা তো নতুন, পুরোনো ঘরে নতুন জিনিস লাগানো। হ্যাঁ এই যে দেখি ভাড়া থাকেন ওনারা না, তো ওনার আসলে হাজবেন্ডটা নেই না, এবারে ভাবছে মা মেয়ে থাকে একা, এবার কোন রকম ভাবে একটা দখল করে নিতে পারলেই হলো। শুনুন, বাড়ির মালিকের বাড়ির চাবি আপনারা খুলতে পারেন না, ওনারা ভালো, ওনারা আমাদের ওখানে বা আমরা যদি হতাম, ঠিক আছে, বা আমি যদি আগে এই খবরটা জানতাম, আগে সবার আগে বলতাম পুলিশে কমপ্লেন করতে, আমি বিষয়টা জানতাম না। বিষয়টা উনি যদি আমাকে কোনো সময় যদি শেয়ার করতেন, আমি সাথে সাথে বলতাম আগে পুলিশে কমপ্লেন, তারপরে ওখানে কোনো তালাতে হাতই পড়বে না, উনিও হাত দেবেন না ওই জায়গাটায়, আমি তাই বলে দিতাম। ওনার ভালো, ওনার মানবিকতার দিক থেকে এখনো পর্যন্ত আপনারা ঠিক আছে। আপনাদের কি জিনিস আছে এখানে? এই যে এইটা কি? এটা আপনাদের যন্ত্রপাতি আছে, আলমারিটা তো এখানকার কাজ না, এটা ওনাদের আলমারি। হ্যাঁ, এই যে এইগুলো আপনাদের একটা উকিলের উপর ডেট দেবে, ওই ডেটে এসে মাল নিয়ে যাবে। আমার কথা হলো, তালাটা ভাঙবেন কেন? কার রাইট, কে রাইট দিয়েছে আপনাদের তালা ভাঙার? তালাটা ভাঙবেন কেন? ওনার বাড়িতে আপনারা তালা ভাঙতে পারেন? আমরা কাজ করতে গিয়ে আমরা তালা লোককে দিয়ে, যার বাড়ি তাকে দিয়ে ভাঙাই, জানেন? আমরা নিজেরা তালা হাত দিই না। আমরা তালা হাত দিতে গেলে, কত মেয়েকে ঘরে তুলতে গেলে শ্বশুর বাড়িতে তালা দিয়ে দেয়। তালা ভাঙতে গেলে বলি, তুমি বউ, তোমার বাড়ির বউ, তুমি ভাঙো, তুমি হাত দাও, তুমি ভেঙে নাও,
যদি তোমার ভাঙার পর যদি তুমি না ভাঙো তখন আমি সহযোগিতা করব। আমরা তালাতে টাচ পর্যন্ত করি না, এইটুকু টাচ আঙুলের ছাপ যায় না। আর আপনারা এখানে এসে ওনার স্বামী মারা গেছে, আপনারা তালা উনি লাগাচ্ছেন, আপনারা ভাঙছেন, তালা লাগাচ্ছেন, ভাঙছেন। কি? না না এই পরশুদিন আপনাদের নোটিশ পাঠানো হবে, মালপত্র বের করে নেবেন নোটিশ অনুযায়ী, ব্যাস। আর এখানে কোন রকম ভাবে কোনো হস্তক্ষেপ করবেন না, কারণ এখানকার যা সিচুয়েশন, উনি যেহেতু এখন সিঙ্গেল মাদার, ওনার একটা মেয়ে আছে, উনি কোনো মদ মাতাল যারা মদ খায় ঘরের মধ্যে পটি করে রেখে দেবে বা কিছু করেছে জানি না, আমি জানি না, আমি তো দেখিনি, ও আসে না পা দিয়েছে তাই জন্য বললাম। ঠিক আছে, বিড়ালেই করেছে। আমার কথা হলো দেখুন, যেহেতু নেশা করেন, আমরা ভাবছি নেশার করে অনেক কিছুই হতে পারে, আসি তাহলে ম্যাডাম আপনি থাকতেই আপনি মালটাল এক সেকেন্ড আমাকে একটু একটা সুযোগ দাও। আমি কি বলছি, উনি ভাড়া দেবেন না আপনাকে, কথা কম হবে, আপনি তো দাঁড়ান। সরি আমি বলি উনি আপনাকে ভাড়া দেবে না, কারণ আপনি বয়োজ্যেষ্ঠ। আপনি যদি ওনার মতো এজে থাকতেন, আপনার স্বামী চলে গেছে, তাহলে অবশ্যই মানবিকতার দিক থেকে অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে আমি বলতাম, ওনাকে বলতাম আপনিও এক অসহায়, উনিও এক অসহায়, উনি যেহেতু সন্তান আছে, ওনারটা ছেলে ছোট, আপনি ওনাকে ভাড়া দিন। কোথাও কম পাবেন ভাড়া, কোথাও বেশি পাবেন, আপনি ভাড়া নিন। যেহেতু আপনার স্বামীর পরে আপনাকে দিতাম, যেহেতু আপনার সেটা আপনি কেন ওই যে অতি লোভে তাঁতি নষ্ট, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, ছেলে কাজ লোভ কোনোদিন। ওই যে লোভ আমার নেই। দেখুন আমি কথা বললাম, এই যে আপনি, আমি তো বললাম আপনাদেরকে, আপনি বোকামো করেছেন টাকাটা দিয়ে। আমি যদি আজকে আপনাদের এগ্রিমেন্টের আগে আসতাম, আপনাদেরকে বলতাম এটাও দিতে হবে না, এইসব জানতামই নাই। আমি তখন একটা মধ্যস্থতা করতাম। যেহেতু উনি ভাড়া পাবেন, উনি এখন অসহায়, ওনার স্বামী নেই, মাথার উপরে কেউ নেই, এই বাড়ি ধসে পড়ছে, সেইখানে উনি যে ঘরটায় আজকে মানুষ দেখবে, ওনার বাড়িতে উঠতে গেলে কিভাবে ওনাকে উঠতে হয়, উনি আর ওনার মেয়ে ছাড়া তো কেউ ঠিক আছে, ওই বাড়িটায় ওঠা পর্যন্ত রিস্ক, ওনার যে ঘরে থাকেন উনি। তো আজকে উনি যদি এখানে কোনো কাজ করেও খান, উনাকে এখন বাঁচতে হবে, তারপরে উনি লোককে বাঁচাতে পারবে। উনি নিজে মরে যাবে, আপনাকে কি করে বাঁচাবে? আর আপনি তো সেই এজে নেই, আপনার মেয়ে জামাই এসেও লাভ নেই, ছেলের বউ এসেও লাভ নেই, কারণ এখানে ছেলে মালিক ছিল না, যে ছেলে আছে মালিক বলছি, ভাড়াটে ছিল না, ভাড়াটে হলো আপনার স্বামী। স্বামী নেই মানে এই বাড়ি এটা পুরো ইয়ে হয়ে যাবে, ব্যাকেট খালি জায়গা, আপনার জিনিসপত্র আপনি নিয়ে যাবেন, ওনারা তালা দিয়ে দেবেন, আর তালা ওনাদেরই থাকবে, যেহেতু স্বামী মারা গেছে সেদিন থেকে তালা দেওয়া থাকবে। আপনাদেরকে মালপত্র একদিন ফেরত দিয়ে নিয়ে যাওয়ার জন্য বলবেন, আপনারা এসে নিয়ে যাবেন, বা না হলে উনি বের করে দেবেন, ব্যাস। ওনার দুটোই রাইট আছে, উনি মালপত্র আপনাদেরকে বলে সুন্দরভাবে বসে করতে পারেন। যদি আপনারা না নিয়ে যান, তাহলে উনি কি করবেন? এই মাল উনি তো এটা ডেকোরেট করে উনি তো অফিস করবেন, তো উনি ওই মালগুলো বের করে দেবেন। যদি আপনি যদি একটুখানি ওনার এজে থাকতেন, বা ওনার থেকে কম এজ, বা ওনার থেকে একটু বেশি এজে থাকতেন কাকিমা, আপনি বিশ্বাস করুন, আমি আপনার মেয়ের মতো আমি অবশ্যই আপনার জন্য করতাম। আপনার 3 কাল কি 1 কালে ঠেকেছে, আমাদেরও 3 কাল কি 1 কালে ঠেকেছে, সেখানে আমরা কি করবো? ছেলে একটু কাজ কম, আপনার ছেলেকে অন্য জায়গায় কাজে লাগান, প্রচুর কাজ আছে, নেশা ভাঙ করতে মানা করুন, নেশার পিছনে টাকা খরচা করতে মানা করুন, ঠিক আছে? বলছি একটা ভিডিও দেখলাম, ঠিক আছে, যেটা এখানে ড্রিঙ্ক করছে ওনার ছেলে, না না এখানে করে না, একটা ভিডিও আছে দেখুন, যেটা সোশ্যাল মিডিয়াতে দেখানো যাবে না, আপনি ওটা পার্সোনালি আপনার কাছে রেখে দেবেন, যদি কোনো রকম কোনো প্রুফ লাগে সেটা তখন কাজে, কারণ ওটা পুরো ওপেন দেখানো যাবে না আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে, আপনি পার্সোনালি ওটা দেখতে পারেন। ঠিক আছে, আমি ওকে। ফোনে ক্যামেরায় দেখছি আমরা, কালকে দেখা ফালতু কথা হয়। আপনি আপনার হাজবেন্ড তো বললেন স্টেট ব্যাংকে চাকরি করে না, তা উনি আসুন, উনি আসার পর একটু ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলায় চাটা খেয়ে আসুন, কোনো অসুবিধা নেই। ও ঠিক আছে, তাহলে আপনি আসুন আপনার সময় মতো ওই সন্ধ্যাবেলার দিকে। আপনি তো শুধু দেখা করবেন আমার সাথে বলেছেন, ঠিক আছে, তাহলে আপনার সাথে আমি রাতে বেলায় যে কথা বলছি, যেহেতু আপনি দেখা করবেন না, শুধু যেহেতু আপনি কথাও বলবেন কোনো কেস পারপাস, সেহেতু আমি আপনার সাথে আমি রাতে কথা বলছি, হ্যাঁ ফোন করছি। ওকে ওকে, হ্যাঁ ওকে। কি অবস্থা হতে পারে, আমি কোনো বাজে কিছু করবো না, ওনাদের সাথে করবো, দুইজনকেই দেখবো, যাতে দুজনেরই ক্ষতি না হয়। ক্ষতি করার মানসিকতা থাকলে ওনাকে অনেক ইন্ধন দিতে পারতাম। আজকে চাবিটা খুলেছে কে? এনারা হ্যাঁ, এনারা তাহলে ওনারা জানেন না চাবিটা কে ভাঙলো?
জানে তো চাবিটা পেলেন কি করে? আমার বাড়ি চুরি সেই হয়ে ছেলেটা যাচ্ছে, সেই ছেলেটা ভেঙে তালা লাগিয়ে আপনার বাড়ি দিয়ে আসলো? ওনার অনুমতি নেই। কি আশ্চর্য! মিথ্যে কথা এই বয়সে বলো না। মানুষ রেগে যাচ্ছে এমনি নয়, মানুষ ওখানে সুন্দরভাবে কুটিয়ে কুটিয়ে দেখছে। এটা আপনাদের ইন্ধন ছিল যে তুমি খোলো, আমরা বলবো মানে চাবিটা আপনার বাড়ি পৌঁছে গেল? ঠিক আছে, আপনার হাত থেকে আমি মোবাইলটা নিয়ে নিচ্ছি, দিয়ে চলে যাচ্ছি। আপনিও আপনি ছিলেন? দেবেন? আমি এখানেই ছিলাম। দেবেন দিদি? ও, আপনি দাঁড়িয়ে থেকে এটা করিয়েছেন? না, কি আশ্চর্য ঘটনা! উনি এরকম মিথ্যা কথা বলতে পারেন না। না, আপনারা কি ভাবছেন উনি মার মেয়ে একা অসহায়? আপনারা এটা শুনুন, ইনি ভাবছেন? ভালো বলে এখনো থানা পুলিশ আসেনি। শুনুন, আর সব থেকে বড় কথা আর একটাও পয়েন্ট বলে একদম রাখছি, এটা ভাববেন না। উনি ভাড়ার রসিদ দেয় সরকারকে, রীতিমতো উনি ট্যাক্স দেন। তো দাঁড়ান এক সেকেন্ড, আমাকে বলতে হবে না, আমি সব জেনেই এসেছি, নাহলে আসতাম না। আমি পেপারস পত্র ওকে না থাকলে আসি না। তো উনি ভাড়ার রসিদ দেন, উনি সরকারকে ট্যাক্স দেন, ঠিক আছে? যারা ট্যাক্স ফাঁকি দেয় তারা ইলিগাল কাজ করলে সেখানে থানা পুলিশ কাজ করবে না। উনি সব লিগাল ওয়েতে, উনি পেপারস পত্র সব ওকে করে আছে। উনি যে কথাটা বলেছে ভাড়ার বিষয়ে, যে রসিদের ব্যাপারটা, রসিদ আপনি পাবেন, ডিউটাও আপনাকে দিতে হবে যদি রসিদ নিতে চান। আর যদি রসিদ না নিতে চান, আমাদের এই ক্যামেরায় কাপি, আমি চাই না গরিব মানুষ আর ওই 25,000 টাকা দেন। ওই 25,000 টাকা ধরে নিন, ওটাই আপনার লাভ। আর আপনারা বোকামো করেছেন, অতি লোভে তাঁতি নষ্ট হয়েছে। আপনারা এটাকে ভেবেছিলেন অন্যরকম সিচুয়েশন করবেন আপনারা, যেটা কলকাতায় আরো 5 জায়গায় হয়ে আছে, সেইগুলো দেখে দেখে আপনারা শিখেছেন। কিন্তু তার আগে তো 5টা উকিলের সাথে কথা বলতে হতো। ওইটা বাদ দিয়ে মানে কেন বলুন তো, আপনারা বলতে পারবেন না আপনারা ইলিগাল কাজ করছেন। একজন উকিল বাবু যদি ইলিগাল কাজ করে, আমরা কি ওখানে প্রতিবাদ করতে পারবো? ম্যাডাম, আপনি যে বললেন যে 25,000 টাকা, 22 পর্যন্ত 25,000 টাকাটা ওনাদের লাভ, সেখানে আমি বলছি 25,000 টাকা তো ওদের লাভ, প্লাস 21,000 প্লাস 22 থেকে যে 24, এই সালগুলোর ভাড়াও তো উনি দেননি। ও 22 থেকে 23, 23 থেকে 24, প্লাস আমার এগ্রিমেন্টে 22 থেকে ভাড়া দেয়নি, 22, 23, 24, 3 বছর ভাড়া নেই। ওদিকে আবার 25,000 টাকা 400 টাকা করে, কত করে ভাড়া দেন আপনারা বলেন? 400 মানে এদিকে 3 বছর, ওদিকে 25,000 বাড়িয়েছেন। কত মোট? মানে 2012 থেকে 100 করে বাড়িয়ে বাড়িয়ে কত লাস্টে কত মানে টোটাল লাস্ট কত দিয়েছেন? আরে পেপার আপনার হাতে ঘুরছে, আপনি উনি হিসাব করলে হবে, আমি আপনার কাছ থেকেই বুঝবো। 71,000 টাকা হিসাব করেছিলেন উনি, তো 71,000 এর মধ্যে তাহলে বেঁচে গেলেন, এই 2 বছরের ভাড়া আমরা চাইছি না। এক্স্যাক্টলি। নাহলে আমি এখন যদি এটা আমি আগে জানতাম, আপনাদেরকে বলতাম 2 বছরের ভাড়াটাও দেবেন আপনারা, নাহলে আমরা কেস করব। এটাই আমি বলছিলাম, 2 বছরের ভাড়াও আপনাদের দিতে হবে। আপনারা 2 বছরের ভাড়াটাও দেবেন, আবার ওই ডিউ পেমেন্টটাও দেবেন 25,000 টাকাটা, তার নাহলে আমরা কেস করব। আর এমনিও আপনারা থাকতে পারবেন না, এমনিও পারবেন, দুদিক দিয়ে 2 বছর ভাড়া দেননি এখনো আপনারা। 22 থেকে 24 এখনো যান, আমরা কালকে সকালে 10টার মধ্যে, 10টা থেকে 4টার মধ্যে মাল বের করে দেবো। আর না হলে উনি এখন তো উনি তালা দিয়ে দেবেন, আমরা নাহলে যদি আপনারা বলেন যে না আমরা সুস্থ হয়ে মেটাবো, তাহলে আমরা উকিলের নোটিশ টোটিশ করে, উনি ভাড়া রসিদ দেন, উনি সমস্ত হেল্প পাবেন আইনত। উনি যদি ভাড়া রসিদ না দিতেন, ইলিগাল ভাবে ভাড়া দিতেন, তাহলে বলতাম যে উনি আইনে যেতে পারবেন না, আমরাও যেতে পারবো না, আমাদের অনেক প্রবলেম। আমাদের কোনো প্রবলেম নেই, বরঞ্চ আরো 5টা মানুষ যারা দেখছেন তারাও ঝাঁপিয়ে পড়বেন, কারণ ওনার সব দিক দিয়ে উনি ঠিক আছে, মানবিকতার দিক থেকে বলুন, ঠিক আছে, এবং উনি পেপার পত্রের দিক থেকে, সব দিক থেকে উনি ঠিক। আর উনি ঠিক না হলে আমরা আসি না, ঠিক আছে বলেই এসেছি। উনি আমার পরিচিতি হোক না হোক আমার দেখা দরকার নাই, পেপার পত্র ছাড়া আমি কাজ করি না। ঠিক না হলে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে এসছে। যদি আজকের পর থেকে যদি কোন রকম এই দরজায় কিছু হয় বা ভাঙচুর হয়, যা হয়, সব দায়িত্ব ইনি, যেহেতু ইনাকে দেখেছি ক্যামেরা উনি আছেন, উনি একটু ক্যামেরা করবো ম্যাডাম। আমি তো আসি, আমি বললাম আজকের পর থেকে যদি দেখুন, তারপর তালাটা কেন খুললেন? মালিক তালা দিল, আপনার তালা খোলার রাইটটা কে দিল? আবার আপনি তালাটা পেলেন কি করে, চাবিটা পেলেন কি করে? আপনি তো জানেন না, আপনি তো বললেন জানেন না, চাবিটা পেলেন কি করে? তার মানে আপনি সামনে বসে থেকে আপনি তালাটা ভাঙিয়েছেন। না না, পুরোপুরি আপনাদের ইন্ধন ছিল, ওটা বলুন। আপনি প্রশ্নের উত্তর দিন, আমাদের প্রশ্নের উত্তর দিন। আপনি কি তালাটা সামনে বসিয়ে থেকে ভাঙিয়েছেন? তাহলে আপনি চাবিটা পেলেন কি করে? আমি ওইখানে ছিলাম। তাহলে চাবিটা পেলেন কি করে? ছেলেটাকে কে পাঠিয়েছে? উত্তর দিন।
ছেলেটাকে কে পাঠালো? কে পাঠালো? আপনার ছেলে পাঠিয়েছে? আমাদের কাছে আবেদন ছাড়া আমরা আসিনি। হ্যাঁ, কে পাঠিয়েছে তাহলে? ছেলে মেয়ে কেউ ছিল না, আমি এসেছি। তাহলে আপনি পাঠিয়েছেন? আমি এসেছিলাম, এসে আপনি সামনে সামনে আপনি অনুমতি দিয়েছেন, সামনে দাঁড়িয়ে থেকে তালাটা ভাঙা হয়েছে। ছেলেটা ভালো, চলুন ছেলেটাকে ধরবো, চলুন চলুন। আমি যাকে চলুন চিনবো না। দেখবেন ইয়ার কি পাচ্ছেন। এবার অনেকক্ষণ ধরে ভালোভাবে ভদ্র ব্যবহার করছি বলে তাকে চেনেন না, নিজে দাঁড়িয়ে থেকে তালা ভাঙাচ্ছেন, নিজে চাবি দিয়ে আবার বলছেন তাকে চেনেন না। বয়োজ্যেষ্ঠ মানুষ মিথ্যা কথা বলেন কেন? অন্যের সম্পত্তির উপর কিসের আপনাদের লোভ এত? উনি নিয়ে যাবেন না সেখানে, ভেঙেছেন উনি, অন্য ছেলে দিয়েছি, ছেলেটাকে হয়তো বলেছে, বলছি ছেলেটা তো দোষ নেই, উনি এখন তাকে অপরাধী বানিয়ে দিচ্ছেন ছেলেকে সেভ করে। এটা কি নিজের ছেলে দোষ করেন, আপনার অন্য ছেলে এসে তালা ভেঙে যাচ্ছে নাকি? আপনার ছেলেও নয়, এটা পৈতৃক সম্পত্তি না কারো। এই কলকাতায় দেখি বিশেষ করে এইভাবে ভাড়াটে এগুলো সব বাড়ি দখল করে করে বসে থাকে। মালিকরা হয়ে যায় রাস্তায় ভিক্ষা করতে বসে, আর ভাড়াটে হয়ে যায় মালিক হয়ে যায়। এর জন্য পেপারস পত্র ঠিক করতে হয়, একটুখানি সরকারকে ট্যাক্স দিতে হয়। যারা ভাড়া রসিদ দেয় তাদের জোট থাকে একটা, ওনারা ভাড়া রসিদ দেন অলরেডি। আপনি দেখাতে পারবেন যে 2-3 বছর ভাড়া দিয়েছেন? দেখাতে পারবেন তার আগে টাকা ডিউ নেই, রসিদ আছে আপনাদের কাছে? ওনার ছেলে ভেঙেছে, উনি অন্য ছেলের নামে দোষ দিচ্ছে। অন্য ছেলে ফাঁসলে ওনার ছেলে পুলিশে গেলে তো কোনো ব্যাপার নেই। কেউ কখনো অন্যের সম্পত্তিতে তালা ভাঙতে আসে কোনো ছেলে, হয় তাকে দুটো পয়সা দিয়েছে বা তাকে মদত দিয়েছে কিছু, তোমাকে এটা দেবো বা ওটা দেবো বাবা তুমি করে দাও, নিজের ছেলেকে সেভ করে। এই বয়সে যদি উনি এই ধরনের কাজ করেন তাহলে পাবলিক যখন আসবে তখন উনি উত্তর দিতে পারবেন না। আপনি অনেক সুন্দর নাটক করছেন দিদি। আপনাকে যখন ডাকতে বললাম ক্লাবের ছেলেটাকে ডাকুন, তখন আপনি বললেন কি কেউ আসবে না। যখন বললাম আপনাদের কথা বলার মতো মানুষ ডাকুন, তখন আপনি বললেন কেউ আসবে না। ঠিক আছে, এখন আপনাদের ক্লাবের কথা মনে পড়লো, তখন আমি ক্লাবে ফোন করতে বলেছিলাম আমরা বসবো, আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা বসবো বলেছিলাম। এখন আপনাদের মনে পড়ছে ক্লাবের ছেলের কথা না? সিদ্ধান্ত শেষে ক্লাবের ছেলে, আগে ক্লাবের কথা মনে ছিল না যে ক্লাবকে গুরুত্ব দিয়ে কাজটা করি। আর ক্লাব তো ইলিগাল কাজ করবে না, ক্লাব তো ইলিগাল কাজ করবে না, লিগাল কাজই করবে। মালিক জনুক লাইট জনুক সারাটা জনুক না, কার ওখান দিয়ে পয়েন্ট নেওয়া? হ্যাঁ, বাইরের দোকানটাকে ওই দোকানটা দিয়ে পয়েন্টটা নিয়েছি। কি ডাকুন, কাকে ডাকুন, আমি এখানে কথা বলবো। এই দোকানের ভিতরে কেন কথা? ক্লাব বাইরে কথা, ক্লাবে বসবো, অসুবিধা নেই। এটা আপনাদের পৈতৃক সম্পত্তি না, এখন মালিক উনি, পেপার পত্র একুশের ওনার। আপনি এখানে কখনোই এটা করতে পারেন না, এটা করলে ভয়ঙ্কর একটা ধারণা হবে। ক্লাব কখনো ইলিগাল কাজ করে না, ক্লাবে সকল শ্রেণীর মানুষ থাকে। ক্লাব সবসময় মানুষের অন্যায়টাকে প্রশ্রয় না দিয়ে প্রতিবাদ করে ক্লাব তাদের ন্যায় পাইয়ে দেয়। ক্লাব এটাই করে। মালিককে জিজ্ঞেস করুন, এটা তো ওনাকে তালাটা মেরেছিলাম, ওরা দীর্ঘ বছর ধরে ভাড়া দেয় না। আর তারপরে হচ্ছে গিয়ে আমার ভাড়াটে ছিল অর্জুন দলুই মারা গেছে। মারা যাওয়ার পরেও আমি বহুবার এদের সঙ্গে নেগোসিয়েশনে আসতে চেয়েছি। পুলিশ পাঠাও তো, দেখো তো এখানে কি বাড়িওয়ালা ভাড়াটে গন্ডগোল হয়েছে। কোনো গন্ডগোল হয়নি। এই কাকুবাজি সেকেন্ড লেনে একটা জব, ওই 22 নম্বর, ঠিক আছে, এক্ষুনি লোক পাঠাও, এখানে থানা থেকে পোস্ট পাঠাও এক্ষুনি। আপনি এখন মারতে দেবেন না, পুলিশ আসুক তারপরে মারতে দেবেন। উনি তালা মারবে, আপনি ভাড়াটে তো, উনি তালা মারুক, পুলিশ আসুক, আপনি এখানে কথা বলুন। আপনি পুলিশ আসবে, তালা মারবে উনি, ওনার বাড়ি, পুলিশ আসুক, পুলিশ বুঝবে। আপনি পুলিশকে নেই তো, দাঁড়ান না, আপনি পুলিশকে বলুন তো, মালিক উনি, পুলিশ উনি ডাকবেন। আপনি ডেকেছেন ক্লাবের পক্ষ থেকে, ঠিক আছে, রাইট, ওকে ঠিক আছে। উনি তালা মারবেন, আপনি কেন আটকাতে বলছেন ওনাকে? আপনি আপনার কি রাইট? ওনাকে আটকাতে বলছেন কেন আপনি? ওনাকে আটকাতে এটা রাস্তা, আমি বাড়িতে জোরে কথা বলছি না, রাস্তায় জোরে কথা বলতেই পারি, রাস্তায় জোরে কথা বলতেই পারি। উনি যেভাবে বলেছেন পুলিশ ফোর্স আনবেন, এই আনবেন। আরে এইদিকে আসো, এইদিকে আসো। আরে এই তো হ্যাঁ, উনি তালা দিক, আমরা
পুলিশ আসবে, পুলিশের সাথে কথা বলবো, পুলিশ কি বলে শুনবো। রীতিমতো হ্যাঁ করো, ভিডিও করো, ভিডিও করুন, ভিডিও করুন। কেউ বের করে দেয়নি, সব ক্যামেরায় আছে। ভিডিও করো, ওনারা তালা মেরে দিচ্ছে এনাদেরকে বের করে। আমি মারিনি, মালিক মারছে। এইটা কি কোনো মানে নাকি আপনাদের কাছে কোনো কোর্টের অর্ডার আছে আমি যে আপনারা যে এইভাবে কোর্টের অর্ডার কেন লাগবে? কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনি একদম ভাড়াটের ব্যাপার, আপনি কেন তালা মারবেন? কে মারছে তালা? আপনি ভাড়াটের ব্যাপার, মালিক আর ভাড়াটের ব্যাপার, আপনারা কে? আপনি কেন বের করে তালা মারবেন? আপনি কেন বের করে তালা মারবেন? বলছে একটু সেকেন্ড লেনে পাঠাও তো। আপনি কোনো তালা মারতে দেবেন না এখানে, আপনি কোনো তালা মারতে দেবেন না। আপনারা বাড়ি আর ভাড়াটের ব্যাপার আছে, আপনারা কোর্টে গিয়ে কেস করবেন, যা করার আছে প্রশাসন বুঝবে। আপনি এখানে কোনো আপনি আপনি আইনে যান, আইনে যান, আপনি কোনো মারতে দেবেন না, যান না, দাঁড়িয়ে আছে। আপনি আইনের পথে যান, দিয়ে ভাড়া মারবেন, তালা মারবেন, প্রশাসন যেটা বলবে সেটা করবেন, আমি মারতে দেবো না। আপনি একটা গরিব মানুষের পেটে লাথ মারছেন এইভাবে। হ্যাঁ আপনি প্রশাসন, আপনি কোর্টে যান, কোর্টে গিয়ে যেটা আপনাকে অর্ডার দিলে আপনি কোর্ট থেকে অর্ডার নিয়ে আসুন, তালা মারুন। আপনি তালা এইভাবে মারতে পারেন না, আপনি এইভাবে একটা ভাড়াটের ঘরে তালা মারতে পারেন না। হ্যাঁ আমার কোনো লিগ্যাল রাইট নেই। হ্যাঁ আপনি এনাদেরকে আপনি এনাদেরকে নিয়ে এসেছেন কেন? আপনি এনাদেরকে নিয়ে এসেছেন কেন? আপনি ঢুকুন ওইখানে, আপনি ঢুকুন, আপনি ঢুকুন, আমি বলছি আপনি ঢুকুন, আপনি ঢুকুন না, ওরা দাঁড়িয়েছেন, যান ভেতরে ঢুকুন, ঢুকুন ভেতরে, ছেড়ে দাও, আপনি ভেতরে ঢুকুন না, ভেতরে ঢুকুন, পুলিশ আসবে যেটা বিচার করবে, কোর্টে যাবে, কে যাবে বলছি ঢুকতে, ঢুকছে না, ঢুকুন, ঢুকবে না, ও কোন লিগাল রাইট? তারপরে পুলিশ আসবে, তারপরে আমি বলেছিলাম যে বিট্টু বসে একটা আলোচনা, আপনি দাঁড়ান আলোচনা, তুমি তো আসলে না, তুমি বলে হ্যাঁ বৌদি আমি যাব, কেন বাড়িওয়ালা ভাড়াটা মধ্যে কেন ঢুকবো আমরা? এখন কেন আসছো? হ্যাঁ আপনি এইভাবে জোর করে বার করতে পারেন না, এখন কেন আসছো? আপনি জোর করে বার করতে পারেন না, এই আপনি ঢুকুন এখানে। বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে জোর করে এসে ওরা তালা মারছে, বাড়ির লোক নেই নাকি? তো জোর করিনি, এত বছর কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? কোথায় ছিলে? হ্যাঁ তুমি কোথায় ছিলে? আমি ঢুকি মারবো না, ঢুকবে না, বলছি তো ঢুকবে না, আবে ঢোক না, তুমি আমার গায়ে হাত দেবে, তুমি আমার গায়ে হাত দেবে, ঢোকা ঢোকা ঢোকা, ঢুকবে না কেউ, না ঢুকবে না, ঢুকবে না, ঢোকা, ঢুকবে না, ঢুকবে না, বললাম তো ঢুকবে না। ও কোনো অর্ডার নেই, কিছু নেই, জবরদস্তি বার করে দিচ্ছে। হ্যাঁ অন্যায়, কিসের অন্যায়? হ্যাঁ তোমার তো এতগুলো দোকান আছে, এরা এদের থেকে বলো কেন তুমি? এরা নরম বলে, এরা নরম বলে, হ্যাঁ এরা নরম বলে। তুমি ডিফল্টার কেস করো, যাও তুমি ডিফল্টার কেস করো, যাও তুমি ডিফল্টার কেস করো, ডিফল্টার তুমি ডিফল্টার কেস করো, একে আগে ঢুকতে দাও, আইনত ভাবে যা হবে, আইনত করো, আইনত আইনত করো, আইনত এরা কেউ যেন না যায়, আইনত ভাবে, আইনত করো, ঢোকো না, ঢুকবে না, আমি বললাম কেন ঢুকবে না? তুমি কেন মহিলারা কথা কাকিকে ডাকো, তোমার বউকে ডাকতো, ওর অনেক চর্বি হয়েছে, হ্যাঁ চর্বি হয়েছে, ডাকো ডাকা, এতদিন এত লোক ভাড়া দেয় না, একটা বিধবা মানুষ
মানুষ এদেরকে ধরা বের করে তালা দিচ্ছে। কি ব্যাপার কি? হ্যাঁ কারা ওনাকে জিজ্ঞেস করো কি ব্যাপার কারা এরা কারা? কারা সুষ্ঠু মতো জিজ্ঞাসা করো সব। তুমি আগে তালা খুলে কথা বলো। একদম তালা খুলে কথা বলো। তালা খুলে কথা বলো। এই নিচে আসো নিচে আসো। হ্যাঁ ওই মেয়েরা ফেলেছে। ওদেরকে ধরে বলা হবে না। ও ফালতু মেয়ে ছেলে। বহুত ফালতু মেয়ে ছেলে। মার ভেঙে ঢোকো। ছেড়ে দাও, দাঁড়িয়ে থাকো, ওরা ঢুকুক। ঢোকো ঢুকতে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওরা ঢুকুক। আইনে যাও। আইনে যেটা হবে কেউ ঢুকবে। ছেড়ে দাও, ঢুকুক। কোর্ট বুঝবে কোর্ট বুঝবে। যাও ভেতরে যাও, যা বুঝবে কোর্ট বুঝবে। বিচার নেই দিদি, এখানে কোনো বিচার নেই। বিচার কে করবে? বিচার কোর্ট করবে। বিচার কোর্ট করবে। আমরা বিচার করার জন্য বসিনি। এখান থেকে উৎখাত করার জন্য আমাকে এটা করছে। উৎখাত করবে কেন? তুমি কোথায় যাও না? তুমি তোমরা কবে থেকে দেখছো আমাকে? দেখলে কি হবে? তুমি এইভাবে করতে পারো না। একজনকে জোর জবরদস্তি তুমি জোর জবরদস্তি করতে পারো না। লিগ্যাল কি করছো? তোমার কাগজ আছে? তোমার কাছে লিগ্যাল কাগজ আছে? তোমার কাছে আছে? তোমার কাছে লিগ্যাল কাগজ আছে? তুমি কেন তালা মারছো? তুমি কেন তালা মারছো? এইটা তুমি কেন তালা মারছো? তোমার স্বামী কোর্ট বলছে অর্জুনদা মারা গেছে, অর্জুনদার বউ এখন মালিক। হ্যাঁ তুমি যাও লয়ার কাছে, তুমি যাও লয়ার কাছে। সম্পত্তি তুমি যাও কোর্টে, তুমি যাও কোর্টে, তুমি কোর্ট থেকে গিয়ে করো। আমরা কেউ কথা বলবে না। হ্যাঁ দেখুন, মেয়ে ছেলে মার তখনই খায় যদি একটা কথা বলুন, একটা কথা আপনার সাথে দেখুন, একটা কথা বলি, আমি বের করিনি, বের করার মালিক ওর এতদিন ধরে স্বামী যখন ছিল তখন মনে ছিল আমার কথা আমি বুঝিয়েছি, কোনো নির্বিঘাত কথা বলিনি। আমি ওনাদেরকেও বলেছি ওনাদের সাথে কোনো মিসবিহেভিয়ার হয়নি। আমি বলেছিলাম, এক সেকেন্ড দাঁড়ান, আমি বলেছিলাম যে ক্লাবের লোক ডাকুন। আমি বলছি, আমি কৃষ্ণনগর থেকে এসেছি। আমার কথা শুনুন দাদা, আমার কাছে একটা আবেদনপত্র দেওয়া হয়েছে। আমরা এইসব কাজ করি, 13 সাল থেকে কাজ করছি, অল ইন্ডিয়াতে কাজ করছি 13 বছর ধরে। আপনি দাঁড়ান, আমার কথাটা বুঝুন, আপনি শুনুন আগে দাদা, শুনুন, না শুনে কিছু বলবেন না প্লিজ, কারণ আপনারা আমার শত্রু নয়, আমিও আপনাদের শত্রু নই, বা ওনাদেরও শত্রু নই। আগে যদি কোনো ইললিগাল কাজ করি আমরা, তাহলে নিশ্চয়ই রোডের উপরে করব না ইললিগাল কাজ। মানুষের সাথে কথা বলবো, নিশ্চয়ই আপনারা প্রশ্ন করুন এক এক করে শান্তভাবে। দেখুন, ওনারা বললেন যে এরকম আমাদের তালা মারছি, তালা ওনারা খুলে দিয়ে চলে যাচ্ছেন। কাকিমা বলছেন যাও না, যাও, কেউ ঢুকবে না, যাও 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 যাও। দোকান টাকা ভাই একটু ওনার সাথে কথা বলুন। আমি জানি, আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন। এক সেকেন্ড, প্রশ্ন এক এক করে দেখুন দাদা, মাথা গরমের তো কোনো জায়গা নেই। বলুন বলুন, প্রশ্ন আপনারা সবাই করতে পারেন, যেহেতু আমি এসছি। আরে আপনি বলুন না আপনার বক্তব্য। দাঁড়ান না, আমাকে বলতে দেবেন। আমি যদি মনে করি নো কমেন্ট তো নো কমেন্ট, যদি মনে করি উত্তর দেবো উত্তর দেবো। আপনারা তো আমাকে জোর করতে পারবেন না। আমার কথা হলো কি, যে আপনারা প্রশ্ন করবেন এক এক করে। বলুন, কে প্রশ্ন করবেন? আপনি করবেন? না না, আমি করছি। বলুন, প্রশ্ন করুন। আপনি যে তালাটা এসে এইভাবে একটা বাড়িওয়ালা ভাড়াটা কি তালা মারতে পারে? এবার একটা কথা বলি, আপনি প্রশ্ন করেছেন, উত্তর আমাকে দেখতে বলবেন। বলুন। আমি তালা মেরেছি, আপনি জানেন? হ্যাঁ, আমি তালা মেরেছি, আপনি দেখেছেন? তালাটা কে মেরেছে? আপনি কারো হয়ে এসেছেন? কারো হয়ে না। আপনি তাহলে কিসের? একটা সমাজকর্মী কখনো কারো হয় না, নিরপেক্ষ। সমাজকর্মী ভালো কথা। আপনি ক্লাব, আপনারাও নিরপেক্ষ। আমিও নিরপেক্ষ, আপনিও নিরপেক্ষ। এবার প্রশ্ন করুন, কিভাবে এলেন এইখানে?
আবার বলে কিভাবে আপনাকে কি কোনো কোর্টের অর্ডার আছে? আপনি কি বলছেন বুঝেন না? আপনার কাছে কোর্টের অর্ডার আছে? একটা ক্লাবে যখন জানায় বাড়িওয়ালা ভাড়াটে আপনার আপনি কাছে জ্ঞান কোর্টের নামে অর্ডার আছে? যাচ্ছেন, আমি প্রশ্নের উত্তরে যাব। তালা মারতে যাবেন, আপনি একদম আপনি প্রশ্নের উত্তরটা নিতে দিন। হবে না, আমি কিন্তু নামাইনি দাদা, নামাইনি। আমি বলেছি উকিল বাবুর সাথে লাস্ট যে কথাটা ওনাদের সাথে হয়েছে, আমরা উকিল বাবুর সাথে কথা বলবো, নোটিশ পাঠাবো। দেখুন দাদা, আমি এটা বলেছি, নোটিশ পাঠাবো, উকিল বাবুর সাথে কথা বলবো, যা হবে লিগাল ভাবে হবে। আপনারা যদি মনে করেন, ওনাদেরকে জিজ্ঞাসা করুন কি বলেছি, ওনাদেরকে বলেছি যদি যেটা হবে লিগাল ভাবেই হবে। যদি আপনারা মনে করেন যে না সুন্দরভাবে মধ্যস্থতার মাধ্যমে বসবেন, আপনারা বসতে পারেন। আর যদি মনে করেন যে না উকিলের নোটিশ পাঠান দিদি বা ম্যাডাম, আমরা পাঠাবো। দাঁড়ান, আমি কি বলছি, ও দাদা আমি যে প্রশ্নটা কি বললাম বুঝেছেন? কারো দখলে মানে না, ব্যাপারটা বুঝলাম না। দখলদারি মানেটা আমার সম্পত্তি, দখলদারি মানে যে সে দখল করতে পারে। ভাড়াটে তো, কিন্তু ওনারা 3 বছর ভাড়া দেননি। ঠিক আছে, আপনি যে পয়েন্টটা বলছেন ঠিক বলছেন। মালিক উনি মালিক একা, তাহলে আপনি মালিক, আপনি মালিক, বাড়ির মালিক আছে, আপনি মালিক দাদা, আমিও মালিক না। বাড়ির মালিক আমিও না, আপনিও না। না না, ওনারা যেহেতু তালা মেরেছিলেন, উনি তালা ভাঙিয়েছেন একটা ছেলেকে দিয়ে, উনি বললেন। তো আমি বললাম তালা মারো, উকিলের সাথে কথা বলো। ঠিক আছে, খোলা থাকলো উকিলের সাথে আমরা কথা বলবো। উকিলের সাথে কথা বলবো বলেছি তো। ও মানে আইনের ঊর্ধ্বে আপনারা? আইনের ঊর্ধ্বে তো আপনারা নয়। আমার কথাটা বুঝলেনই না, আপনি ঝগড়া করছেন কেন দাদা? আমার সেফটিটা কে বলুন? আমি যে আমার সেফটি কে বলুন? আমার সেফটি কি বলুন? আমার সেফটি কি বলুন? আজ যখন পুলিশ আসবে আমার সেফটি কি বলুন? আপনারা, আমি, আমার ক্যামেরা আপনারাও করতে পারেন। এখানে রাস্তা, আমি কারো বাড়ির ভেতরে গিয়ে করছি না। প্রশাসন ভাবে অর্ডার নিয়ে আসুন, কোর্ট থেকে অর্ডার নিয়ে আসুন। এইটা তো শান্তভাবে বললেই হতো, এটা শান্তভাবে বললেই তো হতো। আমি তো ক্লাবকে ডাকতে বলেছিলাম। আসার আপনার ভুল হচ্ছে দাদা, আপনার ভুল হচ্ছে কোথাও। প্রথমে এসেই বলেছি ক্লাবকে ডাকতে, প্রথমে এসেই বলেছি ক্লাবে ছেলেমেয়েকে খবর দিতে, প্রথমে এসেই বলেছি ওনাদেরকে যাদের যাদের ডাকার দরকার ডাকতে। সব ক্যামেরায় প্রমাণ আছে দাদা। দেখুন আজকে নাই বসতে পারতো ওনারা, আজকে নাই বসতে পারতো, আজকে নাই বসতে পারতো। বলেছি আমি ক্লাবকে জানিয়েছি, আমি ক্লাবকে জানিয়েছি, আমি বিট্টুকে জানিয়েছি। জিজ্ঞাসা করো, বিট্টুকে ফোন করেছি, বিট্টুর অফিসে গিয়ে কালকে রাত্রিরেও বলে এসেছি, বিট্টুকে বলে এসেছি যাও সামনে চিৎকার করে বলছি। জিজ্ঞাসা করো। শুনুন দাদা, ক্লাবকে জানাতে বলেছি, লোকজনকে ডাকতে বলেছি, সব বলেছি। আমি ওই কাকিমাকেও বলেছি যে আপনারা যাদের যাদের ডাকার দরকার ডাকুন। যদি আজকে আপনারা না বসেন বলতে পারতেন অন্যদিন বসবো। থাক ওখানে, কেউ জোর জবরদস্তি করে কেউ বার করছে না ঘাড়ে ধাক্কা দিয়ে। রাত হয়েছে চলে যাব তাই বলেছি দাদা, বেরিয়ে যাবেন। তাছাড়া কোনো জোর জবরদস্তি নয়। যেটা আমরা তো আইনে যাব, কিন্তু আমরা তো বলিনি যে উকিল বাবু ছাড়া কাজ করব, আমরা নামিয়ে দিচ্ছি আপনারা চলে যান। একটা মীমাংসা হয়েছে। ওনারা যদি এই উত্তরগুলো আপনারা আগে থেকে দিতেন তাহলে আমরা এত কিছু বলতামই না। আমরা তো সবাইকে ডেকেছি। আর সর্বপ্রথম হলো বিট্টুকে তো আমি কালকে নিজে গিয়ে বলে এসেছি। আমি আজকে কালকে ফোনও করেছি, প্লাস গিয়ে নিজে ওর অফিসে গিয়ে বলে এসেছি। না না, উনি তো বলেছিলেন, বিট্টু তো বলেছিলেন যে আপনারা বসুন। বিট্টু এটাও বলেছে কালকে আমার মেলার কাজ আছে, আমি ওখানে থাকবো, যদি আপনারা বসেন তো বসুন। বিট্টু তো অনুমতি দিয়েছে বসার জন্য, বিট্টু নিজে বলেছে। বিট্টু কেন? এবং তার কল রেকর্ডটা তো আমার কাছে, আমি প্রমাণ না পেয়ে আসিনি। হ্যাঁ হ্যাঁ আছে তো, বিট্টু তো অনুমতি দিয়েছে বসুন দিদি। তাহলে আমি আপনাদের মধ্যে কি ঢুকবো? বলেছে যে তোমাদের বাড়িওয়ালা ভাড়াটার ব্যাপারে আমি কি ঢুকবো? যিনি এসে চিৎকার করে, রেকর্ড আছে, উনি বসতে বলেছেন। এখানে চাইছে ভাড়াটেদেরকে জোর দেবো, দিয়ে বাড়িওয়ালা এখানে পৌঁছে মরুক, এখানে বাড়ি দখল করবো। কই আমার আরো 5টা ভাড়াটে আছে, আমি কাউকে তো কিছু বলতে যাইনি। উনি অনুমতি দিলেন, উনি বসতে বলে উনি লাস্টে এসে গন্ডগোল করে দিলেন।
আজকে সকালেও ফোন হয়েছে বিট্টুকে, আজকে সকালেও উনি এখানে বসতে বলে বিট্টু বললো তোমাদের মধ্যে আমি কি বসবো, তোমরা নিজেরা বসো। 1 মিনিট চিৎকার করে লাভ নেই। বিট্টুকে এটাও বলা হয়েছে যে ছেলে পেলেও পাঠাতে, বিট্টুকে এটাও বলা হয়েছে ছেলে পেলেও পাঠাতে। এটা কি এখানে কি আমরা এখন তো ছেলে পেলে নিয়ে এসছো ভাই। হ্যালো, হ্যাঁ এই তো পাটা পাড়ার লোক বলছি। না না আপনি তালা মারবেন, আপনি গুন্ডাগিরি করবেন। এখন কোনো কথা বলতে পারবো না, আমি কাজে রয়েছি। আপনি তালা মারবেন আজকে নয়, কালকে 11টা থেকে 1:30টার মধ্যে। আপনাকে কি বলেছিলাম তালাটা মেরে দিই? হ্যাঁ আপনি ভয় পান, আমাকে ধর্ম করতে হবে না। আরে চিৎকার করে লাভ আছে? ওনারা জিজ্ঞেস করেছেন ভদ্রভাবে উত্তর দাও। বিট্টু জানে বসবে, বিট্টু অনুমতি দিয়েছে বসার জন্য, বিট্টুকে বলা হচ্ছে ছেলে পেলে পাঠাতে, বিট্টুকে সমস্ত জানিয়েই করা হয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে বিট্টু জানে না, বিট্টু সব জানে। কালকে ওর না 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 তালা মারার কথা হয়নি। এই তালা মারাটা দখলদারি নয় ভাই, এটা দখলদারি নয়। আরে বাবা এটা দখলদারি নয়। তালা উনি মারুক বা ইনি মারুক, তালা তো মারছে, সে মারার কোনো ব্যাপার নেই। তুমি মীমাংসা করতে বলেছো, এটা সবাইকে স্বীকার করো। তুমি বসতে বলেছো, তুমি বলেছো তোমরা বসো, এটা বলো। মানুষ তো উত্তেজিত হচ্ছে তুমি জানো না বলে, মানুষ উত্তেজিত হচ্ছে ক্লাব জানে না বলে। ক্লাব তো সব জানে। হ্যাঁ দখলদারি করছে ভাড়াটে, দখলদারি করছে তোমরা। দখলদারি বাড়ির মালিক করছে না, নিজের বাড়ির মালিক দিয়ে উনি বাড়ির মালিক না, উনিও বাড়ির মালিক না, আরো সবাই আছে অংশীদার, অংশীদার আরো সবাই আছে, সবাই বাড়ির মালিক। না না আরো অংশীদার আছে, ঠিক আছে তুমি একটু দায়িত্ব নিয়ে ডাকো, সব অংশীদারকে ডাকো। তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি ডাকো সব অংশীদারদের। সবাইকে ডেকে বসে মীমাংসা করে দাও। তোমরা, আমরা কেন আসবো ভাই তোমাদের পাড়ায়, আমরা কেন আসবো? তোমরা বসে মীমাংসা করো, ডাকো কাকে কাকে ডাকবে, ওনারা থাকবেন, সহযোগিতা করবেন। অনুমতি ছাড়া কিছু হয়নি, ক্লাবকে প্রাধান্য দিয়েই সব হয়েছে। মানুষ উত্তেজিত হয়ে যাচ্ছিল যে ক্লাব জানে না বলে, কিন্তু আমি বলছি ক্লাব সব জানে।